শহর থেকে বেশ দূরে জঙ্গলের মাঝে একটা মহিলা হোস্টেল আছে। তবে হোস্টেলের বিল্ডিংটা বেশ পুরনো আর জীর্ণশীর্ণ। এই হোস্টেলের বিল্ডিংটা বেশ বড় হলেও এই বিল্ডিং এর 3 তলায় মাত্র 4 জন মেয়ে থাকে। কিছুদিন পরেই মধু নামের মিষ্টি এক মেয়ে তাদের পাশেই রুম নম্বর 333-এ থাকতে আসে। ছোট্ট শহর থেকে আসা মধু আর 10টা মেয়ের মতোই বড় বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছে। কিন্তু সে যখনই পাশের রুমের মেয়েদের সাথে পরিচিত হতে যায়, সবাই তার সাথে কেন যেন খুব বাজে ব্যবহার করে। তারা কেবল একটা কথাই বলে, তুমি এখান থেকে চলে যাও। কারণ মধুর আগে যেই মেয়েটা ওই রুমে থাকতো তার আত্মা নাকি আজও ওই রুমেই আছে। এদের আচরণ বেশ অদ্ভুত লাগলেও মধু খুব একটা পাত্তা দেয় না। তবে অবাক করা বিষয় হলো ওই 4টা মেয়ে কেন যেন হোস্টেল গেটের বাইরে যায় না বা যেতে পারে না। একদিকে মধুর আছে ভয়ানক এক অতীত, যে অতীত তাকে আজও শান্তিতে ঘুমাতে দেয় না। তো অপরদিকে রহস্যে ভরা আর অজানা এক আতঙ্কে মোড়ানো এই হোস্টেল। তবে এই গল্পে শুধু এই হোস্টেলের রহস্যই নেই, বরং এর সাথে আছে এক লেডি অফিসার আর রহস্যময় এক হাকিম, যারা কেন যেন এই হোস্টেল আর এখানে থাকা মেয়েদের পেছনে উঠে পড়ে লেগে আছে। এক গল্পেই এত এত সাসপেন্স, ভয় আর রহস্য যে আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না আসলে এখানে হচ্ছে কি। তবে হরর থ্রিলার আর রহস্যের আড়ালে এই গল্প আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাবে আধুনিক সভ্যতার এই যুগে এসেও একটা মেয়ে সামাজিকভাবে কতটা অবহেলিত আর কতটা অসহায়। কারণ দোষ জারি হোক না কেন, সমাজ সবসময় আঙ্গুলটা মেয়েদের দিকেই তুলবে। এমনই ভরপুর সাসপেন্স, ভয়ানক সব রহস্য, গা হিম করা হরর থ্রিলার আর ভয়ানক এক হাকিমের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ খফ, যার অর্থ ভয়। রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় প্রতিদিনের মতোই অনু বাস স্টপে নেমে হাঁটতে হাঁটতে সরকারি লেডিস হোস্টেলের দিকে যায়। তবে হোস্টেলটা মেইন রাস্তা থেকে বেশ দূরে, নির্জন কয়েকটা গলি পার হয়ে তবেই সেই হোস্টেলে যেতে হয়। অনু হোস্টেলে যাওয়ার সময় হঠাৎ জঙ্গল থেকে কেউ একজন তার দিকে লেজার লাইট মারে। অনু ভয়ে দৌড়ে গিয়ে হোস্টেলের গেট ধাক্কাতে ধাক্কাতে গার্ডকে ডাকতে থাকে। অনু খেয়াল করে জঙ্গলের মাঝে কেউ একজন গাছের আড়াল থেকে তার দিকে তাকিয়ে আছে। তখনই হোস্টেলের গার্ড এসে দরজা খুলে দিলে কিছুটা স্বস্তি পেয়ে অনু তার রুমের দিকে এগিয়ে যায়। অনু এই হোস্টেলে 333 নম্বর রুমে থাকে। রুমের সামনে আসতেই অনু খেয়াল করে তার ঘরের দরজাটা খোলা। ঘরে ঢুকে লাইট জ্বালাতে দেখে অনু জন্মদিনের জন্য হোস্টেলের কিছু বন্ধুরা তার জন্য সারপ্রাইজ পার্টি রেখেছে। সবাই চিৎকার করে উঠলে রিমা বলে, আস্তে কথা বলো, নইলে আমার পেটের বাচ্চা তো ভয় পেয়ে যাবে। অনু বলে, আজ আবার কেউ আমার পিছু করেছিল, প্রতিদিনের মতো আজকেও লেজার লাইট মেরেছে। রিমা বলে, আমি তোকে বলেছিলাম দেরি করে হোস্টেলে ফিরবি না। অনু বলে, দেরি করে না ফিরলে নতুন বাসার চাবি আনতাম কিভাবে? সামনের মাসেই আমরা নতুন বাসায় শিফট হব। কিন্তু রিমা বলে, বাসার চাইতে হোস্টেলই অনেক ভালো, এখানে অনেকগুলো মেয়ে একসাথে থাকে, তাই নিজেকে সেফ ফিল করা যায়। পার্টি শেষে অনু আর নিকি হোস্টেলের ছাদে এসে ড্রিঙ্কস করার সময় অনু বলে, আমি বাসা থেকে এত দূরে শুধুমাত্র হোস্টেলে থাকার জন্য আসিনি। যেদিনই দেরি করে হোস্টেলে ফিরি মনে হয় কেউ আমার পিছু করছে। সব সময় মনে হয় আমি হয়তো হোস্টেলের গেট পর্যন্ত পৌঁছাতেই পারবো না। হোস্টেলের বাইরে কেউ না কেউ তো অবশ্যই আছে যে প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে। আমি আর এই হোস্টেলে থাকতে চাই না। গল্প চলে আসে 6 মাস পর। দিল্লিতে এসে মধু ট্রেন থেকে নামতেই অরুণ তাকে হাত দিয়ে ইশারা করে ডাক দেয়। মধুকে নিয়ে অরুণ তার বাসায় আসে। অরুণের সাথে এই বাসায় তার আরো কিছু ব্যাচেলর বন্ধু থাকে। মধু অরুণের বন্ধুকে বলে, কয়েকদিনের জন্য আপনাদেরকে বিরক্ত করতে আসলাম। অরুণের বন্ধু বলে, আমাদের কোনো সমস্যা নেই, তবে বাসার মালিক জানতে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। পরের দিন সকালে মধু অরুণের সাথে একটা চাকরির ইন্টারভিউ দিতে আসে। ইন্টারভিউ শেষে কলেজের সিনিয়র বেলা জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো? মধু বলে, মনে হয় চাকরিটা হবে না, ঠিক মতো কোনো উত্তর দিতেই পারিনি। বেলা বলে, চিন্তা করিস না, এই অফিসে আমার বন্ধু প্রদীপ আছে, সে ঠিকই ম্যানেজ করে নিবে। তুই যে বাজেট বলছিস সেই বাজেটে রুম পাওয়া অনেক মুশকিল, তবে আমার ফিয়ান্সে নাকুল তোর জন্য একটা হোস্টেল খুঁজে পেয়েছে। হোস্টেলটা শহর থেকে একটু দূরে, তবে আপাতত ওখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মধু বেলাকে বলে,
ইন্টারভিউর সময় ওরা আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেট চাচ্ছিল। বেলা বলে এসব নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমি তোর ফোনে হোস্টেলের লোকেশন পাঠিয়ে দিয়েছি। বেলার বাগদত্তা নাকুল আসলে বেলা চলে যায়। নাকুলকে দেখে মধুর কিছু একটা মনে পড়ে আর সে অবাক হয়ে নাকুলের দিকে তাকিয়ে থাকে। তবে ওরকে কিছু না বলেই মধু বেলার বলা হোস্টেলের পথে রওনা দেয়। শহর থেকে 10 মিনিট দূরে যেতেই মধু আর অরুণ হোস্টেলটা পেয়ে যায়। মধু হোস্টেলের ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে এখানে কি কোনো রুম ফাঁকা আছে। ওয়ার্ডেন বলে এখানে থাকতে হলে চাকরির ডকুমেন্টস, দিল্লিতে তোমার কোনো গার্জিয়ান আর জাতীয় পরিচয় পত্র লাগবে। ওয়ার্ডেন মধুকে রুম দেখাতে হোস্টেলের ভেতরে নিয়ে আসে। ওয়ার্ডেন মধুকে বলে 3 তলার ডান পাশে 3টা রুম আর বাম পাশে 2টা রুম আছে, কিন্তু আপাতত 333 নম্বর রুমটা ফাঁকা। 333 নম্বর রুমে এসে ওয়ার্ডেন বলে এই রুমে যে মেয়েটা আগে ছিল সে এই ট্রাঙ্কটা রেখে গেছে, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি সরিয়ে দিব। হোস্টেলের বাইরে মধুর জন্য অপেক্ষা করার সময় অরুণ গার্ডকে জিজ্ঞেস করে এই এলাকাটা তো অনেক নির্জন, আশেপাশে তেমন রিক্সাও নেই, বাস স্ট্যান্ডও অনেক দূরে, তাহলে মেয়েরা এখানে যাতায়াত করে কিভাবে। গার্ড বলে হোস্টেলের পেছনে ওই যে গেটটা দেখছো ওখান থেকে বের হয়ে একটা গলি দিয়ে একটু সামনে গেলেই মেইন রোড পাওয়া যায়। হোস্টেল থেকে বের হয়ে অরুণ মধুকে নিয়ে একটা হাসপাতালে আসে। অরুণ মেডিসিন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করে। মধু অরুণকে বলে তুমি আমার মেডিসিন গুলো ফেলে দিয়েছো কেন। অরুণ বলে যদি মানসিক কোনো সমস্যা হয় তাহলে ডক্টর দেখাও, নিজের ইচ্ছা মতো ওষুধ কেন খাবে। মধু বলে হোস্টেলের রুমটা আমার অনেক পছন্দ হয়েছে। অরুণ বলে পছন্দ হলেও কিছু করার নেই, ওয়ার্ডেন 6 মাসের ভাড়া অ্যাডভান্স চেয়েছে, ডকুমেন্ট গুলো চেয়েছে, সেগুলো বা কোথায় পাবো। মধু বলে তোমার সাথে তো অনেক ডক্টরের পরিচয় আছে, কারো একজনের কাছ থেকে একটা গার্জিয়ান লেটার এনে দাও। অরুণ মধুকে নিয়ে তার পরিচিত একটা ডক্টর সোহানার বাসায় আসে। মধু চুপচাপ বসে আছে, তখনই সেখানে একটা বিড়াল আসে। সোহানার মেয়ে কায়রা এসে বলে ওটা বিড়াল না, ও একটা রাক্ষস, আমি ছাড়া সে আর কারো কাছে যায় না। মধু বিড়ালটার নাম জিজ্ঞেস করলে কায়রা বলে ওর নাম রাক্ষস। সুহানা মধুর গার্জিয়ান হিসেবে লেটার লিখে দিয়ে বলে তুমি তো এখন চাকরি পাওনি, যতদিন না চাকরি পাও ততদিন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করো। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আপাতত বাসায় বসেই রুগী দেখছি। রাত তখন প্রায় 12টা। দোতলায় কিছু মেয়েরা 3 তলায় এসে রুম নাম্বার 333-এ তালা খোলার চেষ্টা করে। ডুপ্লিকেটেরা চাবি নিয়ে তালা খুলে 3 জন মেয়ে রুম নম্বর 333-এ ঢুকে পড়ে। রুমে ঢুকে ওজা বোর্ডের উপরে 3টা মোমবাতি জ্বালিয়ে তারা আত্মা ডাকার জন্য মন্ত্র পড়তে থাকে। গল্পের প্রথমে অনু নামে যে মেয়েটাকে দেখানো হয়েছিল 3 জন মেলে অনুর নাম নিয়ে বলে তুমি কি এখানে আছো। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর অনুর আত্মা আসে না। হঠাৎই দরজার শব্দ হলে 3 জন বেশ ভয় পেয়ে যায়। তাদের মাঝে একজন দরজা খুলে দেখে বাইরে লানা দাঁড়িয়ে আছে। লানা তাদের ঘর থেকে বের হয়ে যেতে বললেই 3 জনের মাঝে একজন বলে এটা তোমার রুম না, তুমি গিয়ে তোমার কাজ করো বলেই দরজা লাগিয়ে দেয়। ঘরে ঢুকতেই 3 জন খেয়াল করে দেয়ালের উপরে একটা বিচ্ছু হাঁটছে। তখনই ওজা বোর্ডের মোমবাতিগুলো নিভে গেলে 3 জন ভয়ে চিৎকার করতে শুরু করে। আসলে লানা বাইরে থেকে 333 নম্বরের দরজা আটকে দিয়েছিল। তাদের চিৎকার শুনে হোস্টেলের বাকি মেয়েরা সেখানে এসে জড়ো হয়। ওয়ার্ডেন চিৎকার করে বলে রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও। ওয়ার্ডেন অফিসে এসে তার বন্ধু ইন্সপেক্টর শুক্লাকে বলে ওই ঘরে মেয়েটা মারা গেছে, তারপরেও মেয়েরা ওই ঘরেই যাবে। শুক্লা বলে রুমটা কি এখনো খালি আছে। ওয়ার্ডেন গ্রেসি বলে আরে 3 তলায় মেয়েরা ওই রুমে কাউকে থাকতেই দেয় না, একটা মেয়ে এসেছিল, তার সাথে কথা হয়েছে, সে কালকেই রুমে উঠবে। তা তোমার ছেলে জিবার কোনো খোঁজ পেয়েছো। শুক্লা বলে ছেলেটাকে পেরোলে জেল থেকে বের করলাম, অথচ পালিয়ে গেল। ওর বন্ধু বাব্বান ওর সাথে জেলেই ছিল। বাব্বানকে রাজস্থান থেকে স্মাগলিং কেসে রিমান্ডে নিয়েছে, তার কাছে জিজ্ঞাসা করতে হবে আমার ছেলেটা কি অপরাধ করেছে। গ্রেসি শুক্লার পাশে বসে বলে চিন্তা করো না, প্রতিবারের মতো এবারও জিবা বাসায় চলে আসবে। পরের দিন সকালে গ্রেসি রিমাকে বলে আমি তোমার স্বামীকে কল করেছি, সে তোমাকে নিয়ে যাবে। তোমার প্রেগনেন্সির 8 মাস চলছে, এই অবস্থায় আমি তোমাকে হোস্টেলে রাখতে পারবো না। রিমা বলে আমি হোস্টেল ছেড়ে কোথাও যাব না। 3 তলায় 4টা মেয়ে থাকে, তাদের নাম হলো রিমা, নিকি, লানা আর কমলা। গ্রেসি সবাইকে বলে ওই ঘরে নতুন একটা মেয়ে আসছে, তোমরা কেউ তাকে বিরক্ত করবে না। কমলা বলে ওই রুমটা কাউকে ভাড়া দিবেন না। গ্রেসি বলে তোমাদের এই ফালতু কথা আমি আর শুনবো না, না হলে এক সময় তোমরা পস্তাবে। রিমা জিজ্ঞেস করে আমরা কি এমন করেছি। গ্রেসি বলে সেটা তো তোমরা আমাকে বলবে, কি আর কতদিন চুপ থাকতে পারো আমিও দেখবো। লানা বলে আপনাকে বলার কিছুই নেই, তবে ওই রুমে কিছু না কিছু তো অবশ্যই আছে। গ্রেসি বলে তা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই, আর বেশি মাতব্বরি করলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে হোস্টেল থেকে বের করে দিব। গ্রেসি চলে গেলে লানা বলে এসব আবারও শুরু হবে। কিছুক্ষণ পর অরুণ মধুকে হোস্টেলে এগিয়ে দেয়। অরুণ তার ব্যাগপত্র এগিয়ে দিতে গেলে হোস্টেলের গার্ড অরুণকে হোস্টেলের ভেতরে যেতে দেয় না। মধু নিজেই সব ব্যাগ নিয়ে হোস্টেলের 333 নম্বর রুমে আসে। জানালা দিয়ে বাইরে জঙ্গলে তাকিয়ে থাকার সময় হঠাৎই মধুর ব্যাগটা মেঝেতে পড়ে যায়। মধু এসে ব্যাগটা উঠিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের কোনায় থাকা ট্রাঙ্কের কাপড় সরিয়ে দেখে সেটা
দরজায় তালা মারা। অপরদিকে ইন্সপেক্টর মিশ্রা প্রিজন ভ্যানের মাঝে বাব্বানকে মারতে মারতে বলে, তোকে বলেছিলাম আমার ছেলে থেকে দূরে থাকবি। বাব্বান বলে, গত কয়েক মাস ধরে জিবার সাথে আমার দেখাই হয়নি, হঠাৎ একদিন জেল থেকে ছাড়া পেয়ে আমার সাথে দেখা করতে আসে, তারপর আবার গায়েব হয়ে যায়। বাব্বান বলে, পুরো দিল্লিতে একটা হাকিম থাকে, সেখানে ওর একটা দরবার আছে। জিবা সেই হাকিমের জন্য কাজ করত। এদিকে হাকিম তখন একটা রোগী দেখছিল। লোকটা হাকিমকে বলে, কয়েকদিন পরপরই আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার স্ত্রী আর আমার সাথে থাকতে চাচ্ছে না। হাকিম বলে, আপনার প্রথম স্ত্রীর আত্মা আপনার উপরে কালো জাদু করে রেখেছে, সে আপনাকে শান্তিতে থাকতে দিবে না, তবে তার জন্য আমার কাছে ওষুধ আছে। হাকিম তার দাওয়াখানায় গিয়ে একটা বিচ্ছু বের করে হামান দিস্তায় কিছু গাছটা দিয়ে পিষতে শুরু করে। সেটা পিষা শেষ হয়ে গেলে হাকিম সেই মেডিসিনটা লোকটাকে খাইয়ে দেয়। লোকটা চলে যাওয়ার সময় হাকিমকে বলে, নিজেকে তো এখনই অনেক শক্তিশালী মনে হচ্ছে, আপনি বাব্বার নামে যে ছেলেটার কথা বললেন তাকে আমি কালকেই ছাড়িয়ে আনবো। লোকটা চলে যেতেই মিশ্রা হাকিমের বাসায় এসে তার পরিচয় দিয়ে বলে, আপনার কথা অনেক শুনেছি। জিবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটা কি আপনার সাথে কাজ করতো? হাকিম জিবার ছবি দেখে বলে, এই ছেলেটা অনেকদিন আগে আমার সাথে কাজ করতো। মিশ্রা জিজ্ঞেস করে, কি কাজ করতো? হাকিম বলে, ওষুধ বানানোর জন্য মাঝে মাঝে আমার বিশেষ কিছু উপকরণের দরকার পড়তো, তখন জিবাই সেগুলো ম্যানেজ করে দিত। কি ধরনের উপকরণ জিজ্ঞেস করলে হাকিম জবাব দেয়, তেমন কিছু না, কিছু বিরল গাছগাছরা আর কিছু বিরল তেল। কিন্তু গত কয়েক মাস ধরে তার সাথে আমার দেখা হয়নি, সে যাওয়ার পর আমার বেশ ক্ষতি হয়ে গেছে। কিন্তু আপনি কেন ওকে খুঁজছেন? মিশ্রা বলে, কারণ ও আমার ছেলে। আপনি এখানে কি ধরনের চিকিৎসা করেন? হাকিম বলে, শরীর থেকে আত্মা আমি সব রকমের চিকিৎসাই করি, আত্মার জগৎ পর্যন্ত আমার যাতায়াত আছে। মিশ্রা আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়। রাতে মধু রিমা রুমে এসে দরজায় নক করে। রিমা দরজা খুললেই মধু বলে, আমি 333 নম্বর রুমে নতুন এসেছি। রিমা বলে, যেভাবে এসেছো কাল সকালে ঠিক সেভাবেই চলে যেও। এর আগে ওই রুমে যে উঠেছিল সে তো যাওয়ার সময়ও পায়নি। ওয়ার্ডেন মনে হয় তোমাকে বলেনি যে মেয়েটার সাথে কি হয়েছিল। তখনই লানা তার রুম থেকে বের হয়ে মধুকে বলে, রিমা যা বলছে তাই করো। মধুর কথা না বাড়িয়ে তার ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কি এমন হয়েছে এই ঘরে যে সবাই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মধু আলমারির সামনে এসে আয়নার উপর লাগিয়ে রাখা পেপারগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে। পরের দিন সকালে মধু তার অফিসে আসে। মধুর বস একটা লিস্ট দিয়ে বলে, তোমার কাজ তেমন কিছু না, এই নম্বরগুলোতে কল দিয়ে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। দুপুরে বেলার সাথে লাঞ্চ করার সময় মধু জিজ্ঞেস করে, আপনার বাগদত্তা নাকুল কি এই অফিসে চাকরি করে? বেলা বলে, না, তবে নাকুলের অফিস একটু সামনেই, তাই মাঝে মাঝে লাঞ্চের সময় সে আমার অফিসে চলে আসে। রাতে হোস্টেলে ফিরে মধু বেলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে নাকুলের ছবি দেখছে। হঠাৎ প্রচন্ড জোরে দরজা ধাক্কানোর শব্দে মধু কেঁপে ওঠে। মধু দরজা খুলে বাইরে এসে দেখে সেখানে কেউ নেই। আশেপাশের সব রুমের দরজা বন্ধ। কাউকে দেখতে না পেয়ে ঘরে এসে ফোন নিয়ে চার্জে দিতে গেলেই প্রচন্ড শব্দে দরজা বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হলেও বাইরে থেকে কেউ একজন দরজা ধাক্কাতেই থাকে। সাথে সাথে মধু বাইরে আসলে রিমা জিজ্ঞেস করে, তোমার সাথে কি রুমে অন্য কেউ আছে? মধু বলে, সামান্য এইটুকুতেই আমি ভয় পাবো না। রিমা বলে, এখনো তো কিছু সময়ই হয়নি, যখন সব শুরু হবে তখন পালানোর সময়ও পাবে না। মধু বলে, তোমাদের যা ইচ্ছা করো, তবে আমি এখান থেকে কোথাও যাব না। মাঝ রাতে ঘুমের মাঝে মধু ভয়ানক একটা স্বপ্ন দেখে। কেউ তাকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। পাশ থেকে কেউ একজন বলছে, নাকুল ভাইয়া ল্যাবে যাও। এমন ভয়ানক এক স্বপ্ন দেখে মধুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেও নাকুলের নামটা মধুর স্পষ্ট মনে থাকে। তখনই বাইরে থেকে একটা শব্দ ভেসে আসলে মধু জানালা খুলে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। তখনই দেখা যায় মধুর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। গল্প চলে আসে বেশ কয়েক বছর আগে। মধু এখন কলেজে পড়ে। আজ কলেজের সিনিয়রদের বিদায় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মধু তার লেখা একটা কবিতা আবৃত্তি করে। সবাই যখন কলেজের অনুষ্ঠানে ব্যস্ত তখন অরুণ আর মধু দোতলায় কথা বলছে। হঠাৎ মুখোশ পরা কয়েকজন এসে অরুণের মাথায় প্রচন্ড জোরে আঘাত করে। মধু অরুণের দিকে এগিয়ে গেলে তাদের মাঝে একজন এসে মধুর মুখ চেপে ধরে তাকে পাশের এক ঘরে নিয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। গত রাতে স্বপ্ন দেখার পরের দিন সকালে মধু নাকুলের অফিসে আসে। রিসিপশনের মেয়েটাকে জিজ্ঞেস করে, নাকুল খান নাকি এই অফিসেই চাকরি করে? মেয়েটা বলে, হ্যাঁ এখনো চাকরি করে, তবে সে এখনো আসেনি, লাঞ্চের পরে আসবে। মধু বলে, আমি জানি সে আসেনি, আমার অফিস একটু সামনেই, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি, নাকুলের পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে, একটা ইন্স্যুরেন্সের কাছে দরকার। এটা নাকুলকে কল করতে চাইলে মধু তাকে আটকে বলে, আসলে ওনার ফর্ম আমি একবার ভুল করে ফেলেছি, ক্লায়েন্টকে বারবার বিরক্ত করলে বস আমাকে অনেক বকা দিবে, আপনি আমার ফোন নাম্বারটা রাখেন, নাকুল স্যারের গোয়ালিয়ারের পার্মানেন্ট ঠিকানা পেলে আমাকে SMS করে দিয়েন। মেয়েটা বলে, আমি আরেকবার চেক করে দেখি যে নাকুল অফিসে এসেছে কিনা। নাকুলকে ডাক দিতেই মধু তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। লিফটে
লিফটের কাছে এসে ভয়ে লিফটের জন্য আর অপেক্ষা না করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। ততক্ষণে নাকুল সেখানে মধুকে দেখতে না পেয়ে সিঁড়ি থেকে উকি দিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু নাকুল মধুকে চিনতে পারে না। অপরদিকে লানা হোস্টেলে তার ঘরে বসে একটা আপেল খাচ্ছে। তার গলায় একটা লাল গাঢ় দাগ। হঠাৎ বমি আসায় সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তখনই হোস্টেলের ওয়ার্ডেন গ্রেসি গ্যারেজ থেকে একটা পুরনো গাড়ি বের করছিল। গাড়িটা বের করার সময় হঠাৎ গাড়ির ডিক্কি থেকে একটা শব্দ আসলে গ্রেসি সেদিকে তাকিয়ে থাকে। তখনই গাড়ির ডিক্কি খুলে গেলে বেশ ভয়ে এক্সিলেটার চাপ দেয় আর গাড়ি গিয়ে সোজা বালুর স্তূপে লাগে। কিছুক্ষণ পর মিশ্রা এসে গ্রেসিকে গাড়ি চালানো শিখিয়ে বলে, এমনিতেই তোর পায়ের সমস্যা, আবার গাড়ি চালানো শেখার কি দরকার? গ্রেসি বলে, কখনো কখনো হোস্টেলের মেয়েদের জরুরি দরকার হয়। এদিকে রিমার প্রেগন্যান্সির 8 মাস চলছে। বাসা যেতে বললেও সে যায় না, তাই যে কোনো সময় একটা ইমার্জেন্সি চলে আসতে পারে, তাই গাড়ি চালানো শিখে রাখি। গাড়ির পিছনের থেকে ভীষণ দুর্গন্ধ পেয়ে মিশ্রা বলে, এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? গ্রেসি বলে, হয়তো কোনো ইঁদুর মারা গেছে। আমি গার্ডকে বলেছি সে গাড়ি ধুয়ে দিবে। গার্ড গাড়ি ধোয়ার সময় মিশ্রা গ্রেসিকে বলে, সেদিন তুই একটু জিজ্ঞাসাবাদ করতে দিতি, তাহলে আমি সব কথা বলে ফেলতাম। আজও আমার সেই রাতের কথা মনে আছে। ওর ঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। গ্রেসি বলে, ওসব ফালতু কথায় কান দিতে নেই। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে এই গ্রামে দেখেছি প্রায় প্রতি বছর 2 থেকে 3টা মেয়েকে ডাইনি বলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখন শহরে এসেও যদি সবাই এসব অন্ধবিশ্বাস করে, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কোথায়? মিশ্রা বলে, তারপরও আমার মনে হয় তোমার একবার ওই হাকিমকে ডাকা উচিত। পুরনো দিল্লিতে ওর একটা দাওয়াখানা আছে। গ্রেসি মিশ্রার কাছ থেকে হাকিমের নম্বর নিয়ে কল করে বলে, আমি একটা লেডিস হোস্টেলের ওয়ার্ডেন, আপনার সাথে একটা বিষয়ে দেখা করা দরকার। এদিকে অফিসের শিফট শেষ করে মধু ডক্টর সোহানার বাসায় আসে। এখানে সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে পার্ট টাইম জব করে। সোহানা একটা পোস্টার দিয়ে বলে, নোটিশ বোর্ডে লাগিয়ে দাও। পোস্টার লাগানোর সময় মধু খেয়াল করে পোস্টারে লেখা, আগামী মঙ্গলবার অ্যাসল্ট ভিকটিমদেরকে নিয়ে একটা সেমিনার করা হবে। সোহানা মধুকে বলে, মঙ্গলবার আমার সব অ্যাপয়েন্টমেন্ট গুলো বৃহস্পতিবারে শিফট করে দাও। পেশেন্টদের কল করে অনেক কষ্টে বৃহস্পতিবার শিফট করলে তখনই সোহানা বলে, অ্যাপয়েন্টমেন্ট গুলো বৃহস্পতিবার না, বরং বুধবার শিফট করো। কায়রা তার মাকে বলে, মা মধুর সাথে আমি কিছুক্ষণ গল্প করতে পারি? কায়রা একটু বুদ্ধি করে মধুকে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। কায়রা আর মধু বসে বসে হরর মুভি দেখার সময় মধু জিজ্ঞেস করে, তুমি কবে থেকে স্কুলে যাও না? কায়রা বলে, বাবার মৃত্যুর পর থেকে আমি কখনো স্কুলে যাইনি। মধু বলে, আগে আমি এই হরর মুভিগুলো পরিবারের সবার সাথে বসে দেখতে সাহসও পেতাম না, কিন্তু বাইরে মানুষের ভিড় দেখলেও ভয় লাগে। তখনই সোহানা মধুকে দেখে একটা ফাইল দিয়ে বলে, এই সবকিছু নোট করে রাখো। মধু বলে, আপনাকে একটা কথা বলার ছিল। হোস্টেলে আমি যে রুমটা পেয়েছি সেখানে এর আগে যে মেয়েটা ছিল কিছুদিন আগেই সে মারা গেছে। হোস্টেলের মেয়েটার যে বন্ধুরা ছিল তাদের আচার আচরণ খুবই অদ্ভুত। ওরা নিজেদের ঘর থেকে তেমন একটা বের হয় না, এমনকি কাজের জন্য হোস্টেলের গেটের বাইরেও যায় না। তাদের মধ্যে একজন 8 মাসের প্রেগন্যান্ট, তবুও সে হোস্টেল ছেড়ে বাসায় যেতে চায় না। সোহানা বলে, হয়তো ওরা কোনো মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। মধু বলে, ওরা সবাই আমাকে একটা কথাই বলছে, আমার রুমে কিছু একটা আছে। সোহানা আর কোনো কথা না বাড়িয়ে বলে, কফিটা তো ভালোই বানিয়েছ। অপরদিকে হোস্টেলে গ্রেসি অনুচ্চার বন্ধুকে অফিসে ডেকে হাকিম আসার কথাটা জানিয়ে দেয়। নিকি বলে, কাজটা একদমই ঠিক হবে না, হয়তো হিতে বিপরীত হবে। গ্রেসি বলে, হয়তো লোকটার মাধ্যমে তোমাদের কোনো সাহায্য করতে পারি। আমার মনে হয় তোমরা তার সাথে একবার দেখা করো, তোমাদের সমস্যা সমাধান তো করতেই হবে। সারা জীবন তো আর এই হোস্টেলে থাকতে পারবে না। নানা বলে, আপনার কি মনে হয় আমরা কি এখানে আজীবন থাকতে চাই? সেই রাতের স্মৃতি আজও আমাদেরকে তাড়া করে বেড়ায়। কিছুক্ষণ পর হাকিম আসলে গ্রেসি তাকে নিয়ে হোস্টেলের ভেতরে এসে বলে, এই ঘরটার ব্যাপারে প্রায় আমার কাছে কমপ্লেইন আসে, কখনো অদ্ভুত সব আওয়াজ তো কখনো কারো ছায়া। এই ঘরে যে মেয়েটা থাকে তার কোনো সমস্যা নেই, পাশের রুমেতে 4 জন থাকে, তারাই এসব বলেছে। 3 তলার করিডোরে এসেই হাকিম অদ্ভুত ভাবে রুম নাম্বার 333 এর দিকে তাকিয়ে থাকে। দেয়ালে হাত দিয়ে সামনে এগিয়ে যেতে যেতে কিছু একটা বোঝার চেষ্টা করে। তখনই পাশের রুম থেকে রিমা আর লানা বের হয়ে আসে। গ্রেসি রুমের দরজা খুলে দিলে হাকিম ঘরের ভিতরে ঢুকতে গেলেই কোন এক অদৃশ্য শক্তি তাকে ঘরের বাইরে বের করে দেয়। তবুও হাকিম ঘরের ভিতরে ঢুকলেই হঠাৎ ভীষণ জোরে দমকা হাওয়া বইতে শুরু করে। গ্রেসি জানালা বন্ধ করতে করতে বলে, আজ বাইরে অনেক ঝড়ো হাওয়া হচ্ছে। কিন্তু হাকিম বলে, এটা সাধারণ কোনো ঝড়ো হাওয়া না। টেবিলে রাখা মধু আর তার মায়ের ছবি হাতে নিয়ে গ্রেসিকে জিজ্ঞেস করে, এই মেয়েটাই কি এই ঘরে থাকে? গ্রেসি বলে, হ্যাঁ। হাকিম বলে, ও এখানে থাকতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই রুমটা খালি করতে হবে। আমি অনুভব করতে পারছি অতৃপ্ত এক আত্মা এই রুমে ঘুরে বেড়াচ্ছে। ও এই ঘরেই থাকে, সবাইকে সাজা দিতে এসেছে, আর সে এখান থেকে যাবে না। গ্রেসি বলে, আপনি বলতে চাচ্ছেন যে মেয়েটা মারা গেছে, তার আত্মা ওই 4 জনকে ভয় দেখাচ্ছে? আপনি জানেন না অনু নামে যে মেয়েটা এই ঘরে থাকতো সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে তো এই ঘরে মারা যায়নি। আপনি এখন যেতে পারেন। হাকিম ঘর থেকে বের হয়ে ওই 4 জনকে বলে, আপনারা হোস্টেল থেকে বের হলে
অনু বাধা দেয়, তাই না? আর গ্রেসি ম্যাম, আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন না কেন, যা আপনি লুকাচ্ছেন তার পরিণাম অনেক ভয়ানক হবে। এই দুনিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই দুনিয়াটা আমি অনুভব করতে পারছি। হাকিম বের হতে হতে বলে, এখানে অনেক ভয়ানক কিছু হয়েছে, আর যত কষ্ট পেয়ে ওই মেয়েটা মারা গেছে তার চাইতেও বেশি ভয়ানক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে যেই মেয়েটা এখন অনুর ঘরে থাকছে তার জন্য। রাতে মধু হোস্টেলে ফিরে গোসল করছে, ঠিক তখনই তার মনে হয় ঘরের ভেতর থেকে গুঙানির শব্দ আসছে। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মধু চোখে কাজল দিচ্ছে। মধু সরে গেলেই দেখা যায় তার পেছনে ভয়ঙ্কর কালো রঙের এক বিভৎস ছায়া দাঁড়িয়ে আছে। এদিকে লানা হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে কুকুরকে খাবার দিচ্ছে। তখনই সেখানে হাকিম আসে। হাকিম হোস্টেলের দরজা খুলে বলে, আমার উপর ভরসা রেখে বাইরে আসেন। লানা হাকিমের কথায় সাহস পেয়ে ধীরে ধীরে হোস্টেলের গেট দিয়ে বাইরে আসে, কিন্তু কিছু দূর যেতেই তার গলা দেখে মনে হয় কেউ তাকে ফাঁস দিচ্ছে। একটু আগেই আমরা দেখেছিলাম লানার গলায় লাল একটা দাগ, তার মানে লানা যখনই এই হোস্টেল থেকে বের হওয়ার চেষ্টা করত তখনই তার গলায় এভাবে টান দেওয়া হতো। লানা হাকিমকে বলে, আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন না। হাকিম লানার দিকে কিছু একটা দিয়ে বলে, আমি এত সহজে হার মানবো না, এটা ধরুন। লানা জিজ্ঞেস করে, এটা কি? হাকিম বলে, এটা বিষ, আবার ওষুধও। লানা বিষটা নিলেই হাকিম বলে, আমি আপনার কলের জন্য অপেক্ষা করব। রাতে মধু অরুণের সাথে রেস্টুরেন্টে ঘুরতে আসে। অরুণ মধুকে বলে, ওই জঙ্গলের মাঝের হোস্টেলটা তোমার জন্য সেফ না, যত তাড়াতাড়ি পারো হোস্টেলটা বদলে নাও। মধু বলে, ওখানে তেমন কোনো সমস্যা নেই, আমার মতো কত মেয়ে তো থাকছে। অরুণ বলে, বাকি মেয়ে আর তোমার মাঝে পার্থক্য আছে। কথাটা শুনেই মধু কান্না করতে করতে পার্কিং লটে চলে আসে। অরুণ তাকে আটকালে মধু বলে, আমি জানি আমার সাথে থাকতে তোমার গিল্টি ফিল হয়, এটাও জানি আমার মাঝে আর বাকি সব মেয়েদের মাঝে কি পার্থক্য। এই চাইতে ভালো আমরা দুজন আলাদা থাকি। অরুণ মধুকে তার বাসায় নিয়ে আসলে মধু তার বিছানায় শুয়ে কান্না করতে থাকে। অরুণ বলে, প্রতিদিন চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই কেউ তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মধু বলে, আমার মনে হয় না আমরা আর একসাথে থাকতে পারবো, সবসময় ওই ভয়ঙ্কর স্মৃতি আমাদেরকে তাড়া করে বেড়াবে। অরুণ মধুকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় করো না, আমি সবসময় তোমার সাথেই আছি। গ্রেসি মিস্টার বাসায় আসলে মিস্টার রান্না করতে করতে বলে, 6 মাস হতে গেল, ছেলেটার কোনো খবর নেই, নিশ্চয়ই ওই হাকিমের সাথে এমন কিছু করতো যা আমাকে বলার সাহস তার হয়নি। তখনই রান্নাঘরে তেলাপোকা আর পেঁপা দেখতে পেয়ে মিশা তাদেরকে মারতে চায়। গ্রেসি বলে, স্প্রেটা আমার কাছে দাও তো। হোস্টেলে দেখে মারতে মারতে ভালো একটা অভ্যাস হয়ে গেছে। গ্রেসি সেই লাইন ফলো করে দেখে সেগুলো নিচে একটা টাইলসের মাঝখানে গিয়ে ঢুকে পড়ছে। গ্রেসি মিশ্রাকে বলে, রান্নাঘরে একটা টাইলস খুলে গেছে, পিঁপড়াগুলো সেখানেই যাচ্ছে। মিশ্রা সেই টাইলসের মাঝে হাত দিলে একটা টিফিন বক্স পায়। টিফিন বক্স খুলে দেখে ভিতরে একটা কালো শিশি আর একটা তাবিজ রাখা। গ্রেসি টাইলস সরিয়ে দেওয়ালের ভিতরে তাকাতেই দেখে সেখানে একটা কাচের বয়েমে বিচ্ছু রাখা। অপরদিকে হাকিমের বাসার সামনে একটা বাচ্চা মেয়ে ফুটবল খেলছে। হাকিম জানালার সামনে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ খেলতে আসে না? মেয়েটা না বললে হাকিম বলে, আমার এখানেও কেউ আসে না, আমি একাই থাকি, আমি অনেক অসুস্থ, আমার উপরে একটা ডাইনির নজর পড়েছে, আমাকে শুধু একটা সাহসী পরী বাঁচাতে পারবে। এদিকে বাচ্চা মেয়েটাকে খুঁজতে খুঁজতে তার মা হাকিমের বাসায় এসে দেখে সেখানে মেয়েটার বল পড়ে আছে। বলটা হাতে নিয়ে ঘরের ভেতরে যেতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মহিলাটা নিজের মেয়ে গুড্ডিকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে আসতেই কাশির শব্দ শুনতে পায়। সেই সাথে সাথে একটা ছাগলের চিৎকার ভেসে আসে। মহিলাটা গুড্ডিকে ডাকতে ডাকতে দোতলায় উঠে যায়। তার কিছুক্ষণ পরেই প্রচন্ড জোরে তার আত্মচিৎকার ভেসে আসে। এদিকে হোস্টেলে লানা তার নিজের রুমে বসে বসে আপেল খাচ্ছে। খাওয়া শেষে অর্ধেক আপেলটা টেবিলের উপরেই রেখে দেয়। গলায় হাত দিয়ে দেখে তার গলার কাটা দাগটা এখনো সেভাবেই আছে। কয়েকদিন সকালে মধু ডক্টর সোহানার সাথে দেখা করতে আসে। মধু সোহানাকে বলে 1 বছর আগের কথা। সেদিন কলেজে একটা অনুষ্ঠান ছিল। সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত তখন অরুণ আর আমি দোতলায় গল্প করছিলাম। হঠাৎ আমি খেয়াল করি 3 জন ছেলে আমাদের দিকে তেড়ে আসছে। বাইক চালানোর সময় ছেলেরা যেরকম মাস্ক পরে ওরাও তেমনই মাস্ক পরেছিল। হঠাৎ একজন এসে অরুণের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়, আর তাদের মাঝে একজন আমার মুখ চেপে ধরে। তার পাশে অনুষ্ঠানে গান বাজছিল, তাই আমার চিৎকার কেউ শুনতেই পায়নি। ওরা চলে যাওয়ার পরে অরুণ আমাকে খুঁজে জামা কাপড় নিয়ে আমরা বাসায় চলে আসি। আমার বাসায় বাবা আর ভাই অনেক রাগী, তাই আমরা তাদেরকে এই ঘটনা বলার সাহস পাইনি। সবকিছু শুনে সোহানা বলে, ছেলেদের কাউকে তুমি চিনতে পেরেছ? মধু বলে, ওরা মাস্ক পরে থাকায় আমি কাউকে চিনতে পারিনি, তবে ওদের যে লিডার সে হয়তো আমাকে চিনতো, সে বারবার আমার নাম ধরে ডাকছিল। সোহানা জিজ্ঞেস করে, তার মানে তুমিও লিডারকে চেনো? মধু বলে, কয়েক বছর আগে যখন আমি এক্সট্রা ক্লাস করতে টিউশনে যেতাম সেখানে আমার জন্য কেউ গিফট আর চকলেট রেখে দিত। একবার সে আমাকে চিঠির মাধ্যমে দেখা করার কথা বলে, কিন্তু আমি মানা করে দিই। এরপর সে অনেক রেগে তার রক্ত দিয়ে একটা চিঠি লিখে পাঠায়। আমার মনে হয় এই ছেলেটা সেদিন রাতে ছিল, তখন
তখনই নাকুলের অফিসের মেয়েটা মেসেজ করে জানায় গোয়ালিয়রের কোনো ঠিকানা পাওয়া যায়নি, তাই আমি আপনাকে নাকুলের দিল্লির ঠিকানা পাঠালাম। সোহানা বলে আমার মনে হয় তোমার পুলিশে রিপোর্ট করা উচিত, আমি তোমার পাশে আছি। মধু বলে আমি আর ওসব স্মৃতি মনে করতে চাই না। সোহানা বলে তুমি চাইলেই পরিস্থিতি থেকে পালাতে পারবে না, তাই তোমাকে এই পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। সোহানা বাসা থেকে বের হয়ে মধু নাকুলের বাসার সামনে আসে। দরজার সামনে এসে অনেক সাহস নিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে। হঠাৎ নাকুল এসে মধুকে বলে আপনি কি কাউকে খুঁজছেন? বাপ্পানের জুয়েলারির দোকানে দীপা নামের একটা মেয়ে পায়ের নুপুর দেখছে। দীপা একটা নুপুর দেখতে বললে বাব্বা নিজের মতোই তার ফোন চালাতে থাকে। জিবা এসে বাব্বাকে নুপুর দেখাতে বললে বাব্বার নুপুরটা দীপার হাতে দেয়। দীপা পায়ে নুপুর পরে বলে আমরা যখন মুঙ্গের থেকে দিল্লিতে আসি তখন এক পায়েটা হারিয়ে গেছে। উপর থেকে হাকিম তাদেরকে দেখছে। জিবার কাছে হাকিমের কল আসতেই সে উপরে তাকিয়ে দীপাকে বলে চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। বলেই সে মেয়েটাকে নিয়ে হাকিমের বাসায় আসে। দরজা খুলে মেয়েটাকে ভেতরে পাঠিয়ে বলে আমি দাদুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, তুমি এখানেই থাকো। বলেই দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। দীপা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কাচের বয়েমে অনেক ধরনের প্রাণী আর গাছগাছরা রাখা। সামনে একটা দরজা দেখতে পেয়ে সেটা খুলে ভিতরে গিয়ে দেখে একটা সেলফ বাঁকা হয়ে আছে। সেটা সরাতেই সামনে একটা সিঁড়ি দেখে ফোনের আলো জ্বালিয়ে নিচে নামতে থাকে। হঠাৎ কিছু একটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে, সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু পেছনে হাকিমকে দাঁড়ানো দেখে সে ছুটে পালায়। খোঁড়াতে খোঁড়াতে উঠান পেরিয়ে সদর দরজায় এসে সেটা খোলার চেষ্টা করলেও দরজা খুলতে পারে না। ততক্ষণে হাকিমও সেখানে চলে এসেছে। হাকিমকে তার দিকে এগিয়ে আসতে দেখে দীপা ভয়ে মাটিতে বসে পড়ে। গল্প চলে আসে বর্তমানে। নাকুল মধুকে নিয়ে ড্রয়িং রুমে আসলে মধু জিজ্ঞেস করে বেলা এখনো ঘুম থেকে ওঠেনি? নাকুল বলে সে তো কাল রাতেই বাসা থেকে চলে গেছে। এটা শুনে মধু বেশ ঘাবড়ে যায়। নাকুল বলে আমি ইচ্ছা করেই আপনাকে বলিনি, কারণ আমি আপনার সাথে একা কথা বলতে চাচ্ছিলাম। আপনি আমার অফিসে এসেছিলেন। মধু বলে আসলে আমার হোস্টেলের একজন বলল আপনার অফিসে নতুন জবের অফার আছে। নাকুল জিজ্ঞেস করে তাহলে আপনি আমার ব্যাপারে কেন জিজ্ঞেস করছিলেন? মধু বলে ভাবলাম আপনার রেফারেন্স দিলে চাকরিটা হয়ে যাবে। নাকুল বলে আপনি মিথ্যা বলছেন, আপনি রিসিপশনিস্টের কাছ থেকে আমার গোয়ালিয়র শহরের অ্যাড্রেস চেয়েছিলেন। মধুর সেদিন রাতের কথা মনে পড়ে যায়। সে কাপা কাপা গলায় বলে কারণ তুমি আমাকে গোয়ালিয়র থেকেই চেনো, তুমি ওই দিন ওই ছেলেগুলোর সাথেই ছিলে। নাকুল বলে আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। মধু এবার বেশ ঘাবড়ে বলে কাউকে ফলো করলে কেমন লাগে তুমি বোঝো? ঠিক তখনই ঘরের ভেতর থেকে কিছু একটা ভাঙার শব্দ আসে। নাকুল মধুকে বসতে বলে ভেতরে চেক করতে যায়। মধু নাকুলের পিছে গিয়ে দেখে সে তার বাবাকে বেশ যত্নের সাথে হুইল চেয়ার থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলে চিন্তা করো না, এটা বেলার বন্ধু। নাকুলের বাবা বলে তুমি তো আজ সকালে আমাকে চা খাওয়ালে না? নাকুল বলে খাইয়েছি তো। নাকুলের বাবা বলে তুমি মিথ্যা বলছো, তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। নাকুল বলে আমি আবার বানিয়ে দিচ্ছি। বলেই সে রান্নাঘরে চা বানাতে আসে। চা বানাতে বানাতে মধুকে বলে বাবার ডিমেনশিয়া আছে। সে অল্পতেই রেগে যায়। মধু জিজ্ঞেস করে তুমি টিউশনের বাইরে আমাকে ফলো করতে, তাই না? নাকুল বলে আমি আমার পুরো জীবনে কোনোদিন গোয়ালিয়ার নামের ওই জায়গায় যাইনি, আমি তোমাকে ফলো কেন করব? মধু বলে সেদিন রাতে তোমার বন্ধুরা নাকুল নামটাই নিয়েছিল। নাকুল জিজ্ঞেস করে তোমার এই নামটা কখন মনে পড়লো, বেলা বলার আগে নাকি পরে? বেলা আমাকে বলেছিল যে তুমি জানোই না ওই ছেলেগুলো কে ছিল। আমার কার্ড নিয়ে যাও, আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে। মধু বেশ ঘাবড়ে কার্ডটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। নাকুল জানালা দিয়ে সেদিকেই তাকিয়ে থাকে। মধু বাস স্টপে বসে আছে। বাস আসতেই সে কার্ডটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে বাসে ওঠে। হোস্টেলে এসে ফ্রেশ হয়ে দোতলার এক রুমে গিয়ে কর্নারে অ্যানি আর সরলা গল্প করছে। মধু বলে আমি এখানে নতুন এসেছি, 333 নম্বর রুমে উঠেছি। এটা শুনে অ্যানি সরলাকে বলে নিশ্চয়ই ওয়ার্ডেনকে কিছু বলেনি। ঠিক তখনই সেখানে পূর্তি আসে। সরলা জিজ্ঞেস করে তুমি এখানে কবে শিফট হলে? মধু বলে বেশ অনেকদিন হয়েছে, কিন্তু রাতে ওইদিকে কাউকে যেতে দেখিনি। পূর্তি বলে আসলে আমি রাতে কল সেন্টারে কাজ করি, আর ওদেরও নাইটে শিফট করতে হয়। সরলা বলে আসো আমাদের সাথে বসো। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই খাবার খেতে চলে যায়। পূর্তি মধুকে বলে ওয়ার্ডেনকে কমপ্লেন করে কোনো লাভ নেই, ওই 4 জন 333 নম্বর রুমে কাউকে ঢুকতে দিতে চায় না। মধু জিজ্ঞেস করে আর ওটা কার ঘর? পূর্তি বলে অনু, ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। অনুর মৃত্যুর পর ওরা কারোর সাথে কথা বলে না। মধু বলে মেয়েটা কি ওই রুমে মারা গিয়েছিল? পূর্তি বলে আরে না, রোড অ্যাক্সিডেন্ট করেছিল। আগে 3য় তলাটা ছিল ওদের দখলে। অনুর মৃত্যুর পর থেকে
থেকেই ওরা এমন হয়ে গেছে, সবসময় কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। মধু বলে, হ্যাঁ আমিও লক্ষ্য করেছি, তাদের মাঝে একজন তো প্রেগনেন্ট। পূর্তি বলে, রিমার একটা 6 বছরের বাচ্চা আছে, আমার তো মনে হয় ওরা একটু পাগল। ঠিক তখনই তারা দেখে লানা খাবার নেওয়ার সময় ঝামেলা করছে। তারা খাবার নিয়ে এসে মধুর পাশের টেবিলে বসেছে। মিশা তার ছেলের ব্যাপারে খোঁজ নিতে আবারও হাকিমের বাসায় আসে। ভেতরে যেতে দেখে অনেক মানুষ হাকিমের থেকে চিকিৎসা নেওয়ার জন্য লাইন নিয়ে বসে আছে। বাব্বান মিশাকে দেখে হাকিমের কানে কানে বলে, জিভার মা এসেছে। হাকিম তার সামনে থাকা রোগীকে ওষুধ খাইয়ে হাতে নাড়ি চেক করে বলে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান, কারণ আপনার কাছে আর বেশি সময় নেই। আমার যা করা সম্ভব আমি তা করেছি। রোগীটা বাইরে চলে যেতে গেলে মিশা হাকিমের সামনে বসে বলে, ভালোই ব্যবসা খুলেছ, প্রথমে নিজেই বিষ খাও, এরপর শেষ সময়ের কথা শুনিয়ে দাও। মিশা রান্নাঘরে কাচের বয়ামে পাওয়া বিচ্ছু বের করে হাকিমকে বলে, বিচ্ছুর তেল পাচার করে নাকি অনেক টাকা পাওয়া যায়, শুনেছি 1 গ্রাম 5 লাখ টাকা। তুমি আমার ছেলেকে কোথায় আর কেন পাঠিয়েছো? হাকিম বলে, আমি আমার রোগীদের জন্য কি করি সেটা আপনি ওদের থেকে শুনে নিন। মিশা টিটকারি করে বলে, পাবলিককে তো বোকা বানিয়ে বিষও খাইয়ে দেওয়া যায়। হাকিম বলে, আর এই বিষ যদি আমি নিজে খাই? বলেই সে নিজে এক শিশি খেয়ে নেয়। মিশা কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে আসে দেখে কিছুক্ষণ আগে যে হাকিমের কাছে বসেছিল সে দাঁড়িয়ে আছে। মিশা জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এখানে আসছো? ঠিক তখনই ওই মহিলার হাজবেন্ড বলে, হাসপাতালে গিয়ে কোনো লাভ না হওয়ায় 2 মাস ধরে এখানে আসছি। ঠিক তখনই মিশা মহিলার হাতে একটা দাগ দেখে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? মহিলাটি দেখাতে না চাইলেও মিশা জোর করে হাত টেনে দেখে সেখানে একটা ক্রস সাইন বানানো। লোকটা বলে, আসলে মাঝে মাঝে হাকিম এখান থেকে রক্ত বের করে পরীক্ষা করে। মিশা মহিলার হাতে সেই চিহ্নটা ছবি তুলে নেয়। মিশা সোজা থানায় আসলে এসিপি বলে, নারায়ণা থানা থেকে বারবার কল আসছে, ওরা তোমার ছেলেকে দাগি আসামি ঘোষণা করে দিয়েছে। মিশা বলে, আমি আমার ছেলেকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, তার ম্যালেরিয়া হয়েছিল। স্যার, আপনার কি ওই সিরিয়াল কিলিং এর কথা মনে আছে, যেখানে সবগুলো ভিকটিম মেয়ে ছিল আর তাদের সবার শরীর থেকে রক্ত বের করে নেওয়া হয়েছিল? এসিপি অবাক হয়ে জিজ্ঞেস করে, নতুন করে কোনো লাশ পাওয়া গেছে নাকি? মিশা বলে, না, তবে আমার এক বন্ধু বলল যে গ্রামে এই পদ্ধতিতে কালো জাদু করা হয়। আবার কেস ফাইলগুলো খুলি, এসিপি পারমিশন দিয়ে দেয়। মিশা ফাইল খুঁজতে গেলে কনস্টেবল জানায়, আমাদের এরিয়াতে এরকম একটাই কেস এসেছে, লাশ সঞ্জয় ভানে পাওয়া গিয়েছিল বলেই সেই ফাইলটা খুঁজে মিশার হাতে দেয়। মিশা ফাইল ঘাটতেই লাশের ছবি পায়, সেখানেও লাশের হাতে সেই একই ক্রস চিহ্ন বানানো, মুখ সহ পুরো শরীরে ক্ষত চিহ্ন আছে। এই মেয়েটা হচ্ছে দীপা, যাকে জিভা হাকিমের বাসায় এনেছিল। দীপার পায়ের নুপুরটা তখনও পড়া ছিল। অপরদিকে হাকিম সিঁড়ি বেয়ে নিচের বেসমেন্টে আসে। সেখানে কিছুক্ষণ আগে সেই বাচ্চা মেয়ে গুড্ডির মাকে অজ্ঞান করে শুয়ে রাখা হয়েছে। হাকিম মেয়েটার কাছে গিয়ে হাতে সেই একই রকম একটা ক্রস সাইন বানায়। এরপর মেয়েটার মাথা নিচে একটা বাটি রেখে তার ঘাড়ে একটা ফুটো করে। সাথে সাথেই মেয়েটা কেঁপে ওঠে। মেয়েটার ঘাড় থেকে রক্ত ওই পাত্রের ভিতরে গিয়ে পড়ছে। হাকিম একটা বিচ্ছুর বয়াম এনে সেখান থেকে বিচ্ছুটাকে বের করে হামান দিস্তায় পিষতে পিষতে আপন মনেই বলে, মেয়েটার নিঃশ্বাস এখনো চলছে, মানে সে অনেক শক্তিশালী। আমি অসুস্থ আর আমার চামড়া পচতে শুরু করেছে, মৃত্যু আমার কাছে আসছে, আমি সব মেয়েদের আত্মা ব্যবহার করে বেঁচে থাকবো। হাকিম মেয়েটার কাছে গিয়ে ডাকলেও মেয়েটার কোনো সাড়া দেয় না, তার মানে মেয়েটা মারা গেছে। হাকিম হতাশ হয়ে বসে পড়ে। ঠিক তখনই সেখানে বাব্বান আসলে হাকিম বলে, আমি ওর আত্মাকে কাবু করতে পারিনি। বাব্বান রেগে হাকিমের কলার চেপে ধরে বলে, লাশ গুম করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এবার অন্য কাউকে খুঁজে নাও, এখন যা করার নিজে করো, আমি আর কোনো মেয়ে খুঁজে আনতে পারবো না। বলেই সে রেগে সেখান থেকে চলে যায়। যেতে যেতে বলে, তোমার ফোন অনবরত বাজছে, একটা মহিলা কল করেছে, তুমি নাকি কোন হোস্টেলে গিয়েছিলে? হাকিম বলে, ওখানে একটা মেয়ে আছে যে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে, মেয়েটাকে আমার প্রয়োজন। মধু তার হোস্টেলের ঘরটা খুব সুন্দর করে সাজাচ্ছে, পূর্তি মধুকে সাহায্য করছে। ঠিক তখনই লানা সেই ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল। তাদেরকে রুম গোছাতে দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পূর্তি আর মধু কাজ করছে, তখনই অ্যানি আর সরলা ব্লেন্ডার ব্যবহার করতে মধুর রুমে আসে। পূর্তি মজা করে জিজ্ঞেস করে, তোমাদের নাইট শিফট কেমন লাগে? সরলা রেগে বলে, জানো নাইট শিফটে কত কাজ থাকে? ঠিক তখনই মধু দেখে তার মুখের উপরে 2 ফোঁটা পানি পড়ছে, মানে ওয়াল ড্যাম হয়ে সেখান থেকে পানি পড়ছে। মধু খেয়াল করে সিলিং ড্যাম হতে হতে ঠিক সকেটের কাছে পৌঁছে গেছে। তখনই শর্ট সার্কিট হয়ে ব্লেন্ডার একা একাই অন হয়ে যায়। অ্যানির আঙ্গুলগুলো ব্লেন্ডারের মধ্যেই ছিল। সাথে সাথে সে চিৎকার করে ওঠে। ব্লেন্ডার থেকে রক্ত ছিটকে চারপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরে মধুর সোহানার বলা কথাগুলো মনে পড়ে যায়। ফ্লোরের রক্ত পরিষ্কার করতে করতে মধুর মনে হয় সোহানা বলেছিল, ভয় হলো এক ধরনের সিগন্যাল, আমরা যত বড় হুমকি পাই ততই আমরা আমাদের বাঁচানোর চেষ্টা করি। মধু সোহানাকে জিজ্ঞেস করে, আর যদি আমরা হুমকি কি সেটাই না দেখতে পাই? সোহানা বলে, তোমাকে এটা অনুভব করতে হবে। মধু বলে, আমি এক জায়গায় পড়েছিলাম, নেগেটিভ চিন্তা থেকেই আমাদের মধ্যে নেগেটিভ ইমোশন বাড়ে, এই জন্য আমাদের কষ্ট বাড়ে। সোহানা বলে, কিন্তু তুমি যত সেই ঘটনা
ঘটনার কথা ভাববে ততই তোমার ট্রমা বেড়ে যাবে। মধু কাজ করছে, তখনই সেখানে কিয়ারা আসে। মধু কিয়ারাকে দেখে বলে, আজ আমাকে হরর কিছু দেখতে বলো না, এখন আমি সত্যিই ভয় পেতে শুরু করেছি। কিয়ারা রোল করা একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এই জন্যই আমি এটা নিয়ে এসেছি, এটা ব্যবহার করো। তখনই সোহানাটাকে ডাকলে কিয়ারা চলে যায়। মধু কাগজটা হাতে নিতে দেখে তার মধ্যে একটা পেপার স্প্রে আর একটা সাহসী মেয়ের স্কেচ আঁকা। মিশা দীপার মা আর বাবার সাথে দেখা করতে গেলে দীপার বাবা বলে, আমরা দাদুর চিকিৎসা করার জন্য এখানে সিটি হাসপাতালে এসেছিলাম। কিছুদিন পর আমি আর আমার স্ত্রী ফসল ওঠাতে গ্রামে চলে যাই। পুলিশ যখন লাশ খুঁজে পায় তখন শনাক্ত করার জন্য আমাদেরকে ডেকে পাঠায়। মিশ্রা জিজ্ঞেস করে, দাদা মরার আগে কিছু বলেনি যে তোমার মেয়ে কোথায় গিয়েছিল? দীপার মা কান্না করতে করতে বলে, সে আমাদের মেয়েকে বেঁচে দিয়েছিল। মিশ্রা জিজ্ঞেস করে, নাম জানো যে কার কাছে বেঁচে দিয়েছিল? দীপার মা বলে, তা জানি না, কিন্তু সবাই তাকে হাকিম নামে চেনে। দীপার বাবা বলে, ওর ওষুধ খেয়ে দাদার কাশি ঠিক হয়ে গিয়েছিল, তাই দাদা ওকে অনেক মান্য করতে শুরু করে। কেউ তাকে দেখেনি, একটা ছেলে ওষুধ দিতে আসতো, দীপার সাথেও ছেলেটা দেখা করতো। মিশ্রা জীবার ছবি তাদেরকে দেখালে দীপার মা বলে, হ্যাঁ এটাই সেই ছেলে। এটা শুনে মিশ্রা হতবাক হয়ে যায়। হাকিম পেছনের গেট দিয়ে হোস্টেলে আসলে লানা, নিকি, রিমা সবাই মিলে হাকিমকে মধুর ঘরে এনে দরজা খুলে দেয়। হাকিম ঘরের ভিতরে ঢুকে চারপাশে দেখে জিজ্ঞেস করে, উপরে কি আছে? লানা বলে, উপরে তো ছাদ। হাকিম জিজ্ঞেস করে, ওখানে কি হয়েছিল? রিমা রেগে বলে, আমরা শুধু এখান থেকে বের হতে চাই, সেটা কিভাবে বের হব তাই বলো। কোমল বলে, এমনিতেও আমাদের কাছে কোনো টাকা নেই। হাকিম বলে, আমার টাকা চাই না, শুধু এই ঘরে যে মেয়েটা থাকে তাকে আমার কাছে পাঠিয়ে দিবে। লানা জিজ্ঞেস করে, কেন? হাকিম বলে, সেসব আমি দেখে নিব। ঠিক তখনই ঘরে থাকা ফ্যানটা একাই নড়তে থাকে। রিমা লানার নাম ধরে চিৎকার করে তার হাত ধরে টেনে বাড়িয়ে নিয়ে আসলে সাথে সাথেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এখন ঘরের ভেতরে শুধুই হাকিম আছে। হাকিম দেখে অনুর ট্যাঙ্কটা একা একাই নড়ছে। ঘরের ভিতরে ভয়ঙ্কর আওয়াজ শুনে লানা দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? ঠিক তখনই আয়নার কাঁচ একা একাই ভেঙে যায়। হাকিম সেদিকে তাকাতেই দেখে বিভৎস দেখতে কেউ একজন তার পেছনে গলা চেপে ধরে শূন্যে উঠিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবে এমন কাউকেই দেখা যাচ্ছে না। গ্রেসি এসে দরজা খুলতেই হাকিম সাথে সাথেই নিচে পড়ে যায়। গ্রেসি রেগে জিজ্ঞেস করে, তোমরা ওকে নিয়ে এসেছো তাই না? এটা আমার হোস্টেল। হাকিম দ্রুত তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লানা পেছন থেকে হাকিমকে ডেকে বলে, আমাদের অন্তত এটা বলে যান যে ভেতরে কি হয়েছে। রিমার বাচ্চা ডেলিভারি হবে, ও এখানে থাকলে মরে যাবে। হাকিম বলে, আমাদের ওই মেয়েটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। লানা বলে, আমাদেরকে ওর কোনো ক্ষতি করতে হবে? হাকিম জানায়, সামনের রাস্তাটা এতটাও সহজ না। লানা জিজ্ঞেস করে, বলো কি করতে হবে? হাকিম বলে, ও যখন আয়নায় নিজের পরিবর্তে অন্য কারো প্রতিবিম্ব দেখতে পাবে তখন সে প্রচন্ড ভয় পেয়ে যাবে, তখন ওকে আমার কাছে নিয়ে আসবে। রাতে বাসায় ফিরে মিশা তার আলমারি থেকে একটা পায়েল বের করে। এরপর ফাইলে থাকা দীপার পায়েল সেই পায়েলের সাথে মিলিয়ে দেখে পায়েল দুটো হুবহু এক। এদিকে মধু বাড়ি ফিরতেই গ্রেসি তার হাতে রুমে চাবি দিয়ে বলে, আজ লানা এক তান্ত্রিককে তোমার ঘরে ঢুকিয়েছিল, ভেতরে কিছু ভাঙচুরও করেছে। এটা শুনে মধু বিরক্ত হয়ে বলে, ওদের সমস্যা কি? আমি যেদিন থেকে এখানে এসেছি ওরা ওই রুমটার জন্য আমার পিছনে পড়ে আছে। গ্রেসি বলে, আজ আমি ওদেরকে অনেক কথা শুনিয়েছি, তুমি এখন আর ঝগড়া শুরু করো না। কয়েক মাস আগে ওদের এক বন্ধু মারা যাওয়ার পর থেকেই ওরা এসব পাগলামি শুরু করেছে, আমি তালা বদলে দিয়েছি। মধু ঠিক আছে বলে তার ঘরে চলে আসে। মধু ঘরে বসে কাজ করছে, তখন হঠাৎ রিমা এসে দরজায় নক করে বলে, এটা তোমার শার্ট, ওয়াশরুমে পেয়েছিলাম, এতদিন তোমাকে দেখতে পাইনি তাই দিতেও পারিনি। মধুর শার্টটা হাতে নিয়ে ধন্যবাদ দিলে রিমা বলে, তুমি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছ। মধু ভেতরে আসতে বললে রিমা ঘরের ভিতরে গিয়ে বিছানায় বসে। তখনই কোমল 2 কাপ চা নিয়ে সেখানে আসে। রিমা 1 কাপ চা হাতে নিতেই কোমল জিজ্ঞেস করে, আর 1 কাপ কি করবে? রিমা বলে, নানা তো ঘুমিয়ে গেছে, তুমি বরং ফেলেই দাও। মধু বলে, না না রেখে দাও, আমি খেয়ে নিব। কোমল চা টেবিলে রেখে বলে, আমরা তোমার ঘর উল্টাপাল্টা করতে চাইনি, আসলে এই ঘরটা পরিষ্কার করা দরকার ছিল। আজ যে বাবা এসেছিল সে এত ভালো যে পুরো রুমটা একদম আগের মতো করে দিয়েছে। মধু চায়ের কাপে চুমুক দিতেই তার কেমন যেন একটা তিতকো স্বাদ লাগে। সে চায়ের কাপটা অনুর ট্রাঙ্কের উপর রেখে দেয়, কিন্তু রিমা তাকে অনেকটা জোর করিয়েই চা খাইয়ে দেয়। অরুণ মধুকে নিয়ে বেলা আর নাকুলের এঙ্গেজমেন্ট পার্টিতে আসে। সবাই বেশ আনন্দে নাচানাচি করছে। অরুণ আর মধুকে দেখে বেলা ড্রিঙ্কস করতে অরুণকে নিয়ে চলে যায়। মধু নাকুলকে সেদিনের জন্য সরি বললে নাকুল বলে, কোনো ব্যাপার না। অরুণ আর মধু ডান্স ফ্লোরে নাচার সময় বেলা মাইক হাতে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আর নাকুলের কাহিনী সবাইকে শোনাতে চাই। এর মাঝে অরুণ মধুকে নিয়ে সাইডে চলে যায়। অরুণ কাছে আসার চেষ্টা করলে কাউকে আসতে দেখে মধু তাকে সরিয়ে দেয়। অরুণ রেগে সেখান থেকে চলে যায়। মধু অরুণকে খুঁজে তার পাশে বসতেই অরুণ বলে, আমরা অতীতের সেই ঘটনা থেকে কোনোদিনও বের হতে পারবো না, মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না। মধু বলে, তোমার যদি আমার সাথে ব্রেকআপ করতে হয় তাহলে সোজা বলে দাও। অরুণ বলে, তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো।
মধু উঠে চলে যেতে গেলে অরুণ তাকে আটকে বলে, তুমি আমাকে সেদিন ইভেন্টের আগে একটা ছবি পাঠিয়েছিলে, মনে আছে? সেটা আমি আমার এক বন্ধুকে পাঠিয়ে বলেছিলাম, দেখ এটা আমার গার্লফ্রেন্ড। একটু পরেই আমরা পুরোনো ল্যাবে যাব। সেই ছবিটা সে পুরো গ্রুপে ছড়িয়ে দেয়। ওরা এটাও জানতো অনুষ্ঠানের সময় আমাদেরকে কোথায় খুঁজে পাবে, কারণ আমি ওদেরকে বলেছিলাম। আমি সব শেষ করে দিয়েছি। এটা শুনে মধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মধু হোস্টেলে ফিরে বিছানার উপর বসে কান্না করছে। তখনই তার কানে অদ্ভুত এক পোকার আওয়াজ ভেসে আসে। সে জুতা হাতে নিয়ে বিছানার নিচে চাদর উঠিয়ে দেখে সেখানে কিছুই নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পায় না। তার মনে হয় শব্দটা ট্রাঙ্কের ভিতর থেকে আসছে, কিন্তু হাজার চেষ্টা করেও সেটা খুলতে পারে না। বাধ্য হয়ে সে নিজের দুই কান চেপে ধরে। আজ রাতে বিভৎস চেহারার একজন শূন্যে ভেসে তার দিকে তাকিয়ে থাকে। তার চেহারা এতই বিভৎস যে দ্বিতীয়বার তাকানোর সাহস হয় না। সাথে সাথেই মধু ভয়ে লাফ দিয়ে উঠে দেখে সকাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই তার পায়ে জ্বালা পোড়া শুরু হয়। মধু খেয়াল করে তার ডান পায়ে একটা ক্ষত চিহ্ন। মনে হচ্ছে সেখানে বিষাক্ত কিছু একটা কামড় দিয়েছে। গল্প চলে আসে অতীতে। জিভা হাকিমের বাসায় একটা সেলফ মেরামত করার সময় তার পেছনে একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে হাকিম একটা মেয়ের রক্তাক্ত লাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। বেসমেন্টে কারো অস্তিত্ব টের পেতেই হাকিম সেদিকে তাকালে জিভা সেখান থেকে পালিয়ে যায়। হাকিম উপরে এসে হাত ধুয়ে জিজ্ঞেস করে, কি দেখছিলে? জিভা বলে, কালো বাজারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দাম জানো, আর এখানে মেয়েগুলো এমনি এমনি মরছে। হাকিম বাক্স খুলে কিছু টাকা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এই টাকা দিয়ে কি করবে? জিভা বলে, আমার টাকা, আমি যা খুশি করব। হাকিম জিজ্ঞেস করে, পড়াশোনা শেষ করেছো নাকি বের করে দিয়েছে? জিভা বলে, লাশ গুম করার জন্য কোনো ডিগ্রি লাগে নাকি? আমি গ্রাজুয়েশন শেষ করেছি। হাকিম বলে, তাহলে আমার সাথে কাজ করছো কেন? জিভা বলে, বাব্বান বলেছিল তোমার সাথে কাজ করলে অনেক টাকা কামাতে পারবো। এমনিতেও তুমি নাকি মেয়েদের উপরে কালো জাদু করো, আমাকে শেখাবে? হাকিম বলে, তুমি এসব শিখতে চাও কেন? জিভা বলে, আছে কিছু মেয়ে যাদেরকে শিক্ষা দিতে চাই। হাকিম তাকে নিজের সাথে কালো জাদু শেখাতে নিয়ে যায়। রাতে বাসায় ফিরে জিভা ফ্রিজ থেকে খাবার বের করতে গেলে শব্দ পেয়ে মিশ্রা বলে, কথা আছে, এখনই আসো। মিশ্রা জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? জিভা বলে, কাজে গিয়েছিলাম। মিশ্রা রেগে বলে, সেটা তো আমাকে জানাতে পারতে। জিভা বলে, ড্রিঙ্কস করলে তো তোমার কিছুই মনে থাকে না, তোমাকে বলেই গিয়েছিলাম যে বাব্বানের সাথে কাজে যাচ্ছি। মিশ্রা জিজ্ঞেস করে, সেটা কোথায়? জিভা বলে, দাড়িবাই, সেখানে ওদের গেস্ট হাউস আছে, আমি সেখানে নাইট গার্ড দিই। মিশ্রা জিজ্ঞেস করে, বসের নাম কি? জিভা বলে, বলবো না। মিশ্রা খাবারের থালা ছুঁড়ে ফেলে জিভার কলা চেপে বলে, সোজা জেলে ভরে দিব। জিভা উল্টা মিশ্রাকে চেপে বলে, এমনিতেই আমার বাবার জীবন ধ্বংস করেছো, এখন আমার পেছনে পড়েছো? সত্যি বলতে তুমি আমাকে এমনটা বানিয়েছো। খুব বলেছিলে অপরাধ কবুল করতে, এরপর ঠিকই আমাকে জেলে পাঠিয়ে দিলে। তুমি বা তোমার বস কেউই আমাকে বাঁচাতে পারেনি, আর এখন আদর্শ মা হওয়ার নাটক করছো। ছেলের মুখে এমন কথা শুনে মিশ্রা কান্না করতে শুরু করে। মিশ্রা বলে, তুমি একটা বাচ্চা ছেলের চোখ নষ্ট করে দিয়েছো, তার বাবা তোমাকে মেরে ফেলতো, আমি যা করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি। গল্প চলে আসে বর্তমানে। মধু ক্যান্টিন থেকে খাবার নিয়ে টেবিলে বসতেই খেয়াল করে তার পায়ের ক্ষততে বেশ জ্বালা করছে। রিমা আর কোমল এসে তার সামনে বসে। রিমা জিজ্ঞেস করে, ঠিক আছো? মধু হ্যাঁ বললে রিমা চায়ের কাপ এগিয়ে দিলে মধু মানা করে দেয়। তখনই অরুণ বারবার কল দিলে রিমা বলে, হয় রিসিভ করো, না হলে কল কেটে দাও। মধু বলে, কল কেটে দিলে আবারও কল ব্যাক করবে। রিমা জিজ্ঞেস করে, ব্রেকআপ হয়ে গেছে? এত কষ্ট পেয়ে কি হবে? দিল্লিতে ছেলের অভাব আছে নাকি? মধু কোনো উত্তরই দেয় না। মধু অফিসে যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছে। তখনই অরুণ এসে বলে, তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, এমনকি কলও ধরছো না। মধু বলে, কি দরকার সেটা বলো। অরুণ অবাক হয়ে বলে, তুমি ঠিক আছো তো? মধু কোনো উত্তর না দিয়েই বাসে ওঠে। যাওয়ার আগে বলে, আমাকে ফলো করবে না। এদিকে অফিসে এসে মধু পুরো ব্যাপারটা নাকুলকে বললে নাকুল বলে, তার মানে অরুণ ওই ছেলেগুলোকে চিনতো? মধু বলে, তা আমি জানি না। নাকুল বলে, তোমার উপর দিয়ে অনেক কিছুই যাচ্ছে, তুমি আসলেই অনেক সাহসী, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। নিকির মা আর বড় বোন তানিশা হোস্টেলে এসে অফিসের বেহাল অবস্থা দেখে দুইজনই বেশ অবাক হয়ে যায়। নিকির মা গ্রেসিকে বলে, আসলে নিকি ফোনে কথা বলা খুব একটা পছন্দ করে না, তাই ভাবলাম আমরা নিজেরাই চলে আসি। তখনই নিকি সেখানে আসলে নিকির অবস্থা দেখে তানিশা হতবাক হয়ে যায়। নিকির মা মেয়ের কাছে এসে বলে, তোমার চুলের এই অবস্থা কেন? বলেই তারা নিকিকে নেওয়ার জন্য গাড়িতে উঠালে নিকি বলে, তোমরা সত্যি আমাকে নিয়ে যাচ্ছ? নিকির মা বলে, ওই ওয়ার্ডেনের অফিসের হাল যদি এমন হয়, না জানি তোমার রুমের অবস্থা কেমন। তানিশা বলে, আমিও বোর্ডিং স্কুলে থেকেছি, কিন্তু আমার তো এই অবস্থা হয়নি, নিজের দিকে তাকিয়ে দেখো কি হাল করেছো। নিকি বলে, তুমি জানতে আমার সাথে কেমন আচরণ করা হতো? নিকির মা বলে, আমি জানতাম না, সিস্টার ম্যাই তোমাকে মারতো। নিকি
বলে তুমি মিথ্যা বলছো, তুমি দাগগুলো দেখেছিলে, আমি ভয়ে রাতে ওয়াশরুমে যেতে পারতাম না। নিকির বাবা বলে এখন তোমাকে এসব থেকে বেরিয়ে আসতে হবে বলেই তানিশার গাড়ি নিয়ে সোজা হোস্টেলের বাইরে চলে আসে। হোস্টেলের বাইরে চলে আসতেই নিকির মাথায় অদ্ভুত সব আওয়াজ হতে থাকে, তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। নিকি চিৎকার করে বলে আমাকে ফিরিয়ে নিয়ে চলো। নিকির এই অবস্থা দেখে নিকির মা আর তানিশা তাকে আবারও হোস্টেলে নিয়ে আসে। রিমা আর কোমল নিকির নাকে পট্টি লাগিয়ে দিচ্ছে। নিকির মা বলে তুমি এখনই আমাদের সাথে যাবে। তানিশা বলে ওর রুম কোথায়? গ্রেসি বলে রাজেশ 2 মিনিটেই ওর জিনিসপত্র নিয়ে নিচে নামবে। নিকি চিৎকার করে বলে আমি এখান থেকে যাব না। মধু সোহানার বাসায় কাজ করছে। নাকুলের কল আসলে মধু কল কেটে দেয়। তখনই সেই বিভৎস আত্মাটা তার পেছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখে। সাথে সাথেই মধু ভয়ে সরে পেছনে তাকালে কাউকেই দেখতে পায় না। মধু বেশ ক্লান্ত হয়ে বসে পড়ে। তখনই নাকুল ভয়েস মেসেজ দিয়ে বলে আমরা সবাই পাবে যাচ্ছি, তুমিও আসো, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। তখনই তার পায়ে আবারও যন্ত্রণা শুরু হলে সে একটা ওষুধ খেয়ে নেয়। কিয়ারার বিড়ালের ডাক শুনে টেবিলের কাছে এসে দেখে বিড়ালটা বসে আছে। হঠাৎই বেশ ভয়ঙ্কর ভাবে বিড়ালের কাছে এগিয়ে বিড়ালকে খামচি মারে। কিয়ারা মধুর নাম ধরে ডাকলে মধু আবারও স্বাভাবিক হয়ে যায়। অপরদিকে বাব্বান দোকানে বসে আছে। তখনই মিশ্রা সেখানে এসে তার কাছে থাকা দীপার পায়েলটা দেখিয়ে বলে আমার এই পায়েলটা চাই। মিশ্রাকে দেখে বাব্বান লাফিয়ে দাঁড়ালে মিশ্রা বলে তোমার দোকানের এই পায়েল আমি একটা লাশের সাথে পেয়েছি। বাব্বান বলে এটা আমার দোকানের না। মিশ্রা বলে খুব বেশি দিন নেই যে হাকিম আর তুমি দুজনে জেলের ভিতরে যাবে। বাব্বান বলে আমি না, জিবা হাকিমের লোক ছিল। জিবা ওই মেয়ের লাশ থেকে এই পায়েলটা খুলেছিল। সে আসলে একটা রাক্ষস ছিল। মিশ্রা বলে ওই মেয়েটাকে কে খুন করেছে? বাব্বান বলে সেটা জিবাকে জিজ্ঞেস করুন, জিবাই তো মেয়েটাকে হাকিমের বাসার ভেতরে নিয়ে গিয়েছিল। মিশ্রা বলে জেলে নিয়ে এমন মারবো যে সব সত্য বেরিয়ে আসবে। বাব্বান বলে জেলে গেলে তোমার ছেলেকে সাথে নিয়ে যাব। এদিকে হাকিম লানাকে কল করে জিজ্ঞেস করে মেয়েটাকে ওষুধ দিয়েছিলে? লানা বলে হ্যাঁ, ওর চায়ের সাথে মিশিয়ে দিয়েছি। হাকিম জিজ্ঞেস করে সে এখন কোথায়? লানা বলে মধু এখন ক্লিনিকে আছে, সেখানে অ্যাসিস্ট্যান্টের কাজ করে। এদিকে মধু সুহানার বাসা থেকে সেজে গুজে রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছু একটা ভেবে সাবওয়ে টানেলে ঢুকে পড়ে। এখন তার মনে আর অন্ধকারের ভয় নেই, এ যেন নতুন এক মধু। সাবওয়ে দিয়ে যাওয়ার সময় একটা ছেলে তার শরীরে স্পর্শ করতেই মধু সাথে সাথেই তার চোখে পেপার স্প্রে মেরে দেয়। ছেলেটার চোখ জ্বলতে শুরু করলে লোকটা মধুকে গালি দেয়। মধু রাগে একটা ইট এনে লোকটার মাথায় একটার পর একটা বাড়ি মেরে তাকে মেরেই ফেলে। মধু চলে গেলে সেখানে হাকিম আসে, মানে সে মধুর পিছু করছিল। মধু নাইট ক্লাবে আসে, তাকে দেখে নাকুল বলে তোমাকে আজ অন্যরকম লাগছে। নাকুল মধুকে ড্রিঙ্কস এর অফার করলে মধু বলে আজ বেশ ক্লান্ত লাগছে। মধুর কথা শুনতে পাচ্ছে না এই বাহানায় নাকুল মধুর কাঁধে হাত রেখে বলে কিছু শুনতে পাচ্ছি না। নাকুল মধুর হাত ধরে ড্রিঙ্কস বারের দিকে নিয়ে আসে। এরপর একটা ড্রিঙ্কস এনে দিলে বেলা মনে মনে বেশ রাগ হয়। তখনই নাকুলের বাবা কল করলে নাকুল ফোন নিয়ে বাইরে যায়। মধু কিছুক্ষণ পর বাইরে এসে দেখে নাকুল ফোনে কথা বলছে। নাকুল ফোন রাখতে মধু বলে আমি যে এখানে এসেছি বেলার মনে হয় সেটা পছন্দ হয়নি, আমি চলে যাচ্ছি। নাকুল বলে বেলা সবসময় এমন করে, ওর কথা বাদ দাও। দুজনের কথায় কথায় নাকুল মধুকে হাক করে। তখনই সেখানে বেলা এসে সব দেখলে বেলাকে দেখে মধু সেখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। তখন একটা ছেলে মধুর পাশ দিয়ে যাওয়ার সময় নাকুল ভাইয়া বলে ডাক দেয়। ডাকটা শুনেই মধু ভয়ে ভয়ে পিছনে তাকালে দেখে ছেলেটাও তার দিকেই তাকিয়ে আছে। মাঝরাতে ভয়ানক এক স্বপ্ন দেখে মধুর ঘুম ভেঙে যায়। টেবিলে ল্যাম্প জ্বালিয়ে মেডিসিন খেতে গেলে দেখে পানি শেষ। বাইরে গিয়ে বোতল করে পানি নিয়ে এনে মেডিসিনটা খেতে গেলে দেখে সিলিং থেকে তার মাথার উপর সেই বিভৎস আত্মাটা ঝুলে আছে। মধু ভয়ে ছিটকে গিয়ে ট্রাঙ্কের পাশে বসে কাঁপতে থাকে। মধুর চিৎকার শুনে রিমা আর লানা তার রুমে এসে দেখে মধু এক কোনায় বসে কান্না করছে। রিমা মধুকে বিছানায় বসিয়ে বলে তোমার তো দেখছি অনেক জ্বর, রাতে কিছু খেয়েছো? মধু বলে আমার ক্ষুধা নেই, এই ঘরে কিছু একটা আছে তাই না? কোমল বলে তুমি দেখছি আমাদের মতোই কথা বলছো। রিমা বলে সত্যি, আমরা তো আজগুবি গল্প বলতাম, যেন এই ঘরে কেউ না আসে। মধু জিজ্ঞেস করে তাহলে ওই মেয়েটার মৃত্যুর পরে তোমরা হোস্টেলের বাইরে কেন যাচ্ছ না? নিশ্চয়ই এই ঘরে কিছু আছে। লানা বলে তুমি অনুর ব্যাপারে কিছু জানো না, ও অনেক ভালো মেয়ে, আমাকে চিনতো না, তবুও আমার হোস্টেলে ফি দিত। যখন আমার বেতন বাড়লো তখন আমরা ঠিক করলাম হোস্টেল ছেড়ে একটা বাসায় গিয়ে উঠবো। কোমল বলে এরপর একদিন শুনলাম অনুর সাথে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে। তার কয়েকদিন পরে অনু অ্যাক্সিডেন্টে মারা যায়। মধু বলে আমি চাইলেও আমার শহরে ফিরে যেতে পারবো না। রিমা জিজ্ঞেস করে কেন?
মধু তার সাথে হওয়া সেই ভয়ানক ঘটনা বলে। তখনই হোটেলের গার্ড এসে লানাকে বলে, আপনার স্যুপ গরম করে এনেছি। গার্ড চলে গেলে রিমা মধুকে জিজ্ঞেস করে, দিল্লির নাকুল আর তোমার ওই নাকুল দুজনে কি একই? মধু বলে, আমি বুঝতে পারছি না, কখনো মনে হচ্ছে দুইজন একই ব্যক্তি, আবার কখনো মনে হচ্ছে ওরা আলাদা। লানা বলে, তোমার যদি মনে হয় দুজন একই তাহলে এটাই ঠিক। মধু জিজ্ঞেস করে, দুজন যদি একই হয় তাহলে ওরা আমাকে দিল্লিতে কেন ডাকবে, আর এই হোস্টেলের ঠিকানাই বা কেন দিবে? লানা বলে, সে এসব করেছে যেন তোমার বিশ্বাস জিততে পারে। কথা বলতে বলতে লানা স্যুপে কিছু একটা মিশিয়ে দেয়। লানা স্যুপটা এনে মধুকে বলে, স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে ঠান্ডা মাথায় এসব ভাবা যাবে। মধু স্যুপ খেয়ে শুয়ে পড়ে। মাঝরাতে নেকি ওয়াশরুমে গেলে কোমল বাইরে দাঁড়িয়ে থাকে। দুজন ওয়াশরুম থেকে বের হতেই পাশের রুম থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ আসে। দরজার শব্দে সবাই ঘর থেকে বের হয়ে মধুর ঘরের দিকে তাকিয়ে থাকে। তখনই মধু ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? লানা বলে, শব্দ তো তোমার ঘর থেকে আসছিল। রিমা বলে, বলেছিলাম না চলে যাও, তুমি অনেক দেরি করে ফেললে। মধু বলে, অনেক হয়েছে, এবার আমি ওয়ার্ডেনকে কমপ্লেন করব। তখনই মধুর ঘর থেকে ভয়ানক এক আর্তনাদ ভেসে আসে। মধু ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে বিভৎস এক অবয়ব তার পিছনেই দাঁড়িয়ে আছে। আত্মাটা মধুকে ধাক্কা দিলে মধু সজোরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। মাটিতে পড়ে মধু চিৎকার করে সাহায্য চাইলে আত্মাটা মধুর পা ধরে হ্যাচকা টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে দরজা আটকে দেয়। হোস্টেলের তৃতীয় তলায় লাইটগুলো জ্বলতে আর নিভতে শুরু করে, আর চারিদিক থেকে শুধু মধুর আত্মচিৎকার ভেসে আসছে। হোস্টেলের ভেতরে যখন এসব হচ্ছে তখন দেখা যায় হাকিম হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছে। হাকিম মনে মনে বলে, আসলে শরীরের শক্তির জন্যই মেয়েদের আত্মা চুরি করি। আমি ওই মেয়েটার আত্মা নিতে আবারও আসবো। ওই মেয়েটার আত্মা দিয়েই আমার মৃত্যুকে আমি হারিয়ে দিব। গল্প চলে আসে অতীতে। লানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে অনুর জ্বর মেপে দেখে বেশ ভালোই জ্বর হয়েছে। তাই অনুকে বলে, আজ আরাম করো, অফিসে যাওয়ার দরকার নেই। অনু বলে, আমাকে একা রেখে যেও না, আমার সাথেও কিছু একটা হবে, সবার সাথে কিছু না কিছু হচ্ছে। লানা তাকে পাত্তা না দিয়ে বলে, চুপ করো, আমার ছুটি শেষ, আমাকে যেতেই হবে, না গেলে চাকরি থাকবে না। অনু বলে, 2 সপ্তাহ হয়ে গেছে, অমিত একবারও কল দিল না। লানা বলে, ওর কথা বাদ দাও। লানা অন্যদিকে ফিরে কিছু কাজ করতে করতে বলে, রিমা তো কাজে যাবে না, নিকিও না। আর কোমল ধীরে ধীরে রিমার চামচা হয়ে যাচ্ছে। আয়নায় দেখা যায় অনু নিজের চুল ধরে উপরের দিকে উঠছে, যেন তাকে কেউ দেয়ালে ঝোলানোর চেষ্টা করছে। না পেরে অনু চিৎকার করলে লানা তাকে এভাবে দেখে আটকে ওঠে। চিৎকার দেওয়ার সাথে সাথেই অনু খাটের উপর পড়ে যায়, তার মুখ চুল দিয়ে ঢাকা। লানা ভয়ে ভয়ে অনুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অনুর শরীরে ভর করা আত্মা বলে, তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। লানাকে মারতে গেলেই নিকি এসে লানাকে টেনে বাইরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। যদি অনুর উপরে এক আত্মা ভর করে তাহলে মধুর উপরে কার আত্মা ভর করেছে? গল্প চলে আসে 6 মাস পর। হোস্টেলের সবাই মধুর রুমের সামনে দাঁড়িয়ে নক করছে, কিন্তু মধু কিছুতেই দরজা খুলছে না। গার্ড ধাক্কা মেরে দরজা খুলে দেখে মধু অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই মধু অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মধু ব্যাগ গোছাতে গোছাতে পূর্তিকে বলে, জানি না কি হয়েছিল, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আলো বন্ধ হয়ে যায়, তারপর চিৎকার শুরু করি। মধু কান্না করে বলে, আমি এখানে থাকতে পারবো না। পূর্তি বলে, আমরাও হোস্টেল ছেড়ে দিব, তুমি আমাদের সাথে চলো। মধু জিজ্ঞেস করে, কবে? পূর্তি বলে, এই মাসের শেষে। মধু বলে, ঠিক আছে, আমি কাল এসে জানাচ্ছি। সোহানা গ্রেসির অফিসে এসে বলে, আমি শুনেছি ওই ফ্লোরে যারা থাকে তারা বেশ আজব আচরণ করে। আমি তো এটাও শুনেছি ওরা কোনো এক তান্ত্রিককে ডেকেছিল। বিষয়টা অদ্ভুত না? তারা হোস্টেল থেকে বের হয় না, তার উপর আবার একজন প্রেগন্যান্ট। আমার কৌতূহল তো বেড়েই যাচ্ছে, কেউ তাদের সম্পর্কে জিজ্ঞেসও করে না। গ্রেসি বলে, দেখেন, এখানে পুরো ইন্ডিয়া থেকে মেয়েরা আসে, কার কি বিশ্বাস সেটা তো আমরা ঠিক করে বলতেও পারবো না। এক মেয়ের পরিবার হোস্টেল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, আর আরেকজনের স্বামী পুলিশ আনবে বলেছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু এরা বাইরে যেতেই চায় না। আমি কি করব? আমি তান্ত্রিকে বিশ্বাস করি না, এই জন্যই আপনার সাথে একান্তে কথা বলতে এসেছি। সোহানা বলে, সমাধান তো তখনই করতে পারবো যখন আসল সমস্যা জানবো। মধু হোস্টেল থেকে বের হয়ে সোহানার সাথে চলে যায়। লানা কুকুরকে খাবার দিতে গেলে হাকিম এসে জিজ্ঞেস করে, ওই মেয়ের কি অবস্থা? লানা বলে, সে নেই, গত রাতে তার কিছু একটা হয়েছিল, তাই আজ ও লোকাল গার্ডিয়ানের সাথে চলে গেছে। হাকিম বলে, সে ফিরে আসবে, এখানে এমন কিছু আছে যেটা ওকে ফিরিয়ে আনবে। একটা ওষুধের শিশি দিয়ে বলে, আমার এই আত্মার নাম জানা অনেক দরকার, ফিরে আসলে মেয়েটাকে শেষবারের মতো এটা দিও। বারান্দা থেকে রিমা সব দেখছে। রাতে খাওয়া শেষে মধু প্লেট নিয়ে উঠতে গিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। সোহানা দেখে মধুর পায়ে একটা বেশ বড় ক্ষত। সোহানা বলে, মনে হচ্ছে কোনো পোকায় কামড়েছে। সেই জায়গায় মলম লাগাতে লাগাতে সোহানা জিজ্ঞেস করে, ওয়ার্ডেন বলেছিল তোমার রুমে ঘুমের ওষুধ দেখেছে, তুমি কি আবার মেডিসিন নেওয়া শুরু করেছো? মধু বলে, হ্যাঁ,
হ্যাঁ, আমি ঘুমাতে পারি না, উল্টাপাল্টা স্বপ্ন আসে। সোহানা জিজ্ঞেস করে কেমন স্বপ্ন, গতকাল কি দেখেছো? মধু বলে কেউ দরজায় নক করছিল, আমি ঘুমের ঘোরে ছিলাম, দরজা খুলে দেখি সবাই সামনে দাঁড়িয়ে আছে, আমি তাদের কিছু একটা বলেও ছিলাম। এরপর মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে টানতে টানতে ঘরে নিয়ে যাচ্ছে। সোহানা জিজ্ঞেস করে কে টেনেছিল জানো? মধু বলে চেহারা দেখিনি, আরো অনেকেরই মনে হয় ওই রুমে কোনো সমস্যা আছে, ওরা ভয়ে বাইরে বেরো হতে চায় না, ওরা প্রায় অসুস্থ থাকে, আমি খেয়াল করেছি ওদের শরীরেও এমন ক্ষত থাকে। সোহানা অনলাইনে সার্চ করে কিছু একটা দেখে গ্রেসিকে কল দিয়ে বলে আমি মনে হয় বুঝতে পারছি হোস্টেলের মেয়েদের সাথে কি হচ্ছে, আমি কি ওদের সাথে কথা বলতে পারি? আমার মনে হচ্ছে ওদের সাথে খারাপ কিছু হয়েছে। গভীর রাত, কায়রা পপকর্ন নিয়ে তার রুমে যাওয়ার সময় খেয়াল করে মধু কেমন অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, তার পুরো শরীরটা বাঁকিয়ে গেছে। কায়রা গুটি গুটি পায়ে এগিয়ে এসে মধুকে ডাক দিলেই মধু ঘাড় বেঁকিয়ে ভারী কণ্ঠে বলে চলে যাও। কায়রা ভয়ে দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে মধু পর্দা সরিয়ে কায়রার ঘুম ভাঙায়। কায়রা গত রাতের কথা মনে করে মধুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মধু বলে আন্টির কাজ ছিল তাই সকাল সকাল চলে গেছে, তুমি উঠে নাস্তা করো, সন্ধ্যায় দেখা হবে। সোহানা হোস্টেলে এসে মেয়েদের ব্লাড স্যাম্পল নিয়ে তাদের সাথে কথা বলে। কোমল বলে আমি কোর্স করার জন্য এসেছিলাম। লানা বলে আমি কোহিমা থেকে এসেছি, ভেবেছিলাম বাইরের দুনিয়া অনেক সুন্দর, কিন্তু এখানে আসার পর এখন আর ভালো লাগে না, একটুতেই রাগ হয়, কারোর সাথে দেখা করতে বা কথা বলতে ভালো লাগে না। তখন আমার অনুর সাথে পরিচয় হয়, আমাদের বন্ধুত্ব অনেক গাঢ় ছিল। মালতি বলে অনু আমাদের সাথে ডিটিভি হাসপাতালে নার্সের কাজ করত। সোহানা জিজ্ঞেস করে তোমার নাকি হোস্টেল ছেড়ে নতুন ফ্ল্যাট খুঁজছিলে? লানা বলে হ্যাঁ, কিন্তু ওর ব্রেকআপ হলে অনু ভীষণ ডিপ্রেশনে চলে যায়। সোহানা জিজ্ঞেস করে ব্রেকআপ কবে হয়েছিল? নিকি বলে ডিসেম্বর 31 তারিখ। সোহানা বলে মানলাম সে সম্পর্কে ঝামেলায় পড়ে বাইরে যেত না, তবে আপনাদের সমস্যা কি, আপনি কেন যেতেন না? রিমা বলে আমার স্বামী আমাকে বিশ্বাস করতো না, রাগ করে চলে যায়, আমার মেয়েকেও আমার সাথে দেখা করতে দিত না, হোস্টেলের বাইরে এক পা দিলেই আমার ভেতরে যে কি হতো সেটা একমাত্র আমিই জানি। সোহানা খেয়াল করে অনুর রুমের আয়নার কাঁচ ভাঙা। কোমল বলে ওই রুমে ওর ভয় লাগতো, বলতো এখানে থাকবে না। সোহানা বলে কিন্তু আমি তো জানতাম এসব অনুর মৃত্যুর পর থেকে শুরু হয়নি। কোমল বলে না, এটা নিউ ইয়ারের পর থেকে শুরু হয়, হঠাৎ এক রাতে মেয়েরা মারামারি করে। সোহানা নিকিকে জিজ্ঞেস করে ওই মারামারির পর আর কি কখনো তোমাদের ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছিল? নিকি বলে না। কোমল বলে মারামারির পরের দিন থেকে করিডরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু হয়, শেষের দিকে তো রুম লক করে রাখা হতো। সোহানা নিকিকে জিজ্ঞেস করে তোমরা অনুকে ওই ঘরে লক করে রাখতে কেন? নিকি কান্না করে বলে ওর হ্যালুসিনেশন হতো, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যেত। কোমলকে জিজ্ঞেস করে কতদিন ধরে বাইরে যাও না? কোমল বলে অনুর মৃত্যুর পর থেকে। সোহানা বলে বের হলে কেমন অনুভব করো? তুমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবে না, রিমা আর নিকির পরিবার কয়েকদিনের মধ্যেই ওদেরকে নিয়ে যাবে। সোহানার 4 জনকে হোস্টেলের পেছনের দিকে নিয়ে আসে। হোস্টেলের দরজা খুলে কোমলকে বলে আসো, কিচ্ছু হবে না। কোমল গুটি গুটি পায়ে বের হলেও তার চেহারায় ভয় স্পষ্ট। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভেতর থেকে একটা ভারী গলা বলে ফিরে যা। সবাই ভয়ে চিৎকার করলে সোহানা দৌড়ে কোমলের কাছে গিয়ে দেখে তার মুখে গভীর আঁচড়ের দাগ। মধু অরুণের বাসায় আসে। অরুণ মন খারাপ করে বলে আমার আঙ্কেল পুলিশে ছিল বলে আমরা কয়েকজনকে গ্রেফতার করি, কিন্তু ওই ছবি 3rd ইয়ারের সবার কাছে ছড়িয়ে পড়েছে, তাই কিছুই করা সম্ভব হয়নি। আমরা হোস্টেল কলেজেও গিয়েছিলাম, কলেজ বন্ধ থাকায় কয়েকজন ছিল কয়েকজন ছিল না, প্রমাণ জোগাড় করতে পারিনি। মধু বলে যদি আমি সেদিনকে সাহস দেখাতাম তাহলে ওরা ধরা পড়তো। অরুণ বলে ওই সময় মনে হচ্ছিল যেভাবেই হোক রাতটা শেষ হোক, সব ভুল হয়ে গেছে, আমাদের পুলিশে যাওয়া উচিত ছিল। মধু বলে তুমি আমার সাথে থাকলে সবসময় এসব চিন্তা নিয়ে থাকতে হবে। অরুণ বলে আমি আসলে তোমাকে সব না জানিয়ে এগোতে পারছিলাম না। মধু বলে ঠিক আছে, কিন্তু আমাদের এখন একসাথে থাকার কোনো মানে নেই, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। অপরদিকে ক্যান্টিনে বসে সোহানা গ্রেসিকে বলে মেয়েদের শরীরে দাগ দেখেছেন? আমি একটু আগে কোমলকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, আমি নিজে দেখেছি ওর ভয়ে আতঙ্কের ছাপ, এর কারণ কি? গ্রেসি বলে আপনিই বলেন, ওরা নিজেদেরকে কেন আঘাত করছে? সোহানা বলে জানি না, মনে হচ্ছে ওরা কিছু একটা হ্যালুসিনেট করছে, ওদের শরীর সেই ট্রমার আতঙ্ক প্রকাশ করছে যা ওদের মাথায় চলছে। আর একটা কথা, যা হয়েছে শুধু অনুর সাথেই হয়েছে। গ্রেসি বলে অনু হোস্টেল থেকে একদম সুস্থ স্বাভাবিকভাবে বের হয়েছিল, আমরা নিজেরা ওকে নামিয়ে দিয়ে এসেছিলাম। সোহানা জিজ্ঞেস করে অনু হোস্টেল ছাড়তে চেয়েছিল কেন, রুমে থাকতে চাইতো না কেন? গ্রেসি বলে অনু নিজেকে শেষ করে দিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। ভাসান বিহার থানায় এফআইআর আছে, আপনি চাইলে চেক করতে পারেন। কি জানি কি হয়েছিল ওই রুমে। সোহানা বলে তার মানে আপনিও সহমত যে ওই রুমে কিছু একটা হয়েছিল। গ্রেসি চুপ হয়ে যায়। গ্রেসির সাথে কথা বলে সোহানা গাড়ির কাছে আসলে নিকি বলে আমি এখান থেকে বের হতে চাই, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? সোহানা বলে হ্যাঁ, আমি তো সেজন্যই এসেছি, কিছু দরকার
পড়লে আমাকে কল দিও। মধু কি এখানে ঠিক আছে? মিশ্রা হাকিমের বাসায় এসে কাশির শব্দ পেয়ে ভেতরের রুমে গিয়ে হাকিমকে বলে, এক মেয়ে তোমার এখানে ওষুধ নিতে এসেছিল, পরের দিন তার লাশ পাওয়া যায়। এমন কত মেয়েকে মেরেছো? হাকিম জিজ্ঞেস করে, ছেলেকে পেয়েছো? মিশ্রা কষে এক চট দিয়ে জিজ্ঞেস করে, কি করেছিস আমার ছেলের সাথে? হাকিম বলে, সে তো আমার কাছে এসব শিখতে আসতো, কিন্তু তার মধ্যে সততা ছিল না, অল্প সময়ে বড়লোক হতে চেয়েছিল। মিশ্রা জিজ্ঞেস করে, ওই মেয়েদেরকে কেন মেরেছ? হাকিম বলে, মারার দরকার ছিল, ওরাই আমার বেঁচে থাকার একমাত্র ওষুধ। আমার কাছে বেশি সময় নেই, যদি আমার পিছু করো তাহলে তোমার ছেলেকেও হারাবে। মিশ্রা জিজ্ঞেস করে, জীবাকে দিয়ে কি করাতে? হাকিম বলে, আমার হয়ে লাশ বিক্রি করত, ওকে কিছুদিনের জন্য শহরের বাইরে পাঠিয়েছি। মিশ্রা জিজ্ঞেস করে, সে বেঁচে আছে? হাকিম জানায়, ও আবার ফিরে আসবে। মধু বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে পাশে ক্ষত জায়গায় চুলকাতে নিচু হয়। উপরে উঠতেই আয়নায় সে বিভৎস কালো আত্মাকে দেখে ভয়ে মধু এমন জোরে এক চিৎকার করে যে কানে হেডফোন থাকা সত্ত্বেও কিয়ারা শুনতে পায়। কিয়ারা নিচে আসলে মধু তাড়াহুড়া করে বের হয়ে বলে, রেশমি দিদি আছে, আমি গেলাম। রাস্তায় বের হয়ে নাকুলের সাথে দেখা হলে নাকুল বলে, আসো তোমাকে নামিয়ে দিই। মধু গাড়িতে উঠলে নাকুল বলে, বেলা বলেছিল তুমি এখানে জব করো। মধু বেশ ঘাবড়ে বলে, আমাকে সামনের মোড়ে নামিয়ে দিও। নাকুল বলে, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তাই এখানে এসেছি। মধু চুপচাপ বসে থাকে। নাকুল বলে, আমি জানি তুমি কথা বলতে চাও না, দেখো লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি অনেক স্পেশাল। আমি দুঃখিত যে তখন তোমার জন্য কিছুই করতে পারিনি। মধু বলে, আমি এই টপিকে কথা বলতে চাই না, তুমি আমাকে নামিয়ে দাও। আপনি এবং বেলা দিদি আমার অনেক সাহায্য করেছেন। আমি এত ভীতু যে গোয়ালিয়ারে নিজের পরিবারকে বলার সাহস করতে পারিনি। আমি ওনার সাথে কথা বলেছি, সে পুলিশে যাবে, তাদেরকে শাস্তি দিবে, এখনো খুব বেশি দেরি হয়নি। নাকুল রেগে বলে, বেলার অনুরোধে আমি তোমাকে থাকতে দেই, তুমি আমাদের জীবনে আসার পর থেকে আমার জীবন একদম বদলে গেছে। সেদিন রাতে আমিই ছিলাম, এখন বলো কি করবে? মধু প্রচুর ঘাবড়ে গেলে নাকুল বলে, আমি তোকে কত কি গিফট করেছি, তোর পেছনে সময় নষ্ট করেছি, আর এখন তুই আমাকেই শাস্তি দিবি? ভয়ে মধু নাকুলকে গাড়ি থামাতে বলে, কিন্তু নাকুল ও রেগে মধুর মাথা ধরে গাড়ির সাথে চেপে ধরে বলে, একসাথে 10টা ছেলের সাথে ফ্লার্ট করতি, একই মেসেজ সবাইকে পাঠাতি, আর এখন খুব ভদ্র সাজছিস? উপায় না পেয়ে মধু নাকুলের মুখে পেপার স্প্রে করলে নাকুলের গাড়ি গাছের সাথে ধাক্কা খায়। মধু কোন রকমের গাড়ি থেকে নেমে পালাতে গেলে নাকুলের বন্ধু বিনয় চলে আসে। তারা মধুকে ধরে রাখে, আর নাকুল এসে মধুকে ঘুষি মারলে মধু অজ্ঞান হয়ে যায়। মধুকে মাটিতে পুঁতে রাখার জন্য জঙ্গলে নিয়ে যাওয়ার সময় তাদের নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একজন বলে, মধু যদি আমাদের সম্পর্কে না জানে তাহলে ওকে আমরা মারবো কেন? নাকুল বলে, সেদিন আমরা 3জনই ছিলাম, মধু সব জানে, সে এখন সবাইকে বলে দিবে, তাই কথা না বাড়িয়ে চল। বলেই নিচে তাকালে দেখে মধু সেখানে নেই। সন্ধ্যা হয়ে গেছে, সাথে তুমুল বৃষ্টি। মধু জঙ্গলের মধ্যে দৌড়ে পালাচ্ছে। নাকুল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মধুকে খুঁজছে। মধু একটা কন্টেনারের আড়ালে লুকিয়ে থাকে। নাকুলদের আসার শব্দ পেয়ে মধু সরতে গেলেই রোহিতের সাথে ধাক্কা খায়। রোহিত মধুকে মাটির সাথে চেপে ধরে বিনয়কে বলে, তাড়াতাড়ি আয়। ছটফট করতে করতে মধু চুপ হয়ে যায়, যেন সে মারা গেছে। রোহিত ভয় পেয়ে তাকে ছেড়ে দিলেই সেই সুযোগে মধু রোহিতকে 4 হাত পা দিয়ে শক্ত করে ধরলে অনেকক্ষণ ছটফট করতে করতে রোহিত মারা যায়। রোহিতকে ছেড়ে দিয়ে দেখা যায় তার ঘাড়ে একটা কামড়ের দাগ। মধু উঠে বসে বিভৎসভাবে চিৎকার শুরু করে। মনে হচ্ছে কোনো এক শক্তিশালী আত্মা মধুর উপরে ভর করেছে। এই বিদঘুটে অন্ধকার আর বৃষ্টির মধ্যে না পেরে বিনয় নাকুলকে কল দিয়ে বলে, চল চলে যাই, আমার অনেক ভয় করছে। ফোনে 4 জনেই কথা বলতে বলতেই কল কেটে যায়। বিনয় খেয়াল করে তার সামনেই মধু দাঁড়িয়ে আছে। ভয়ে বিনয় হাত জোর করে বলে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, নাকুলি আমাকে সাথে নিয়ে গিয়েছিল। মধু বিনয়কে ছেড়ে চলে যাওয়ার সময় বিনয় এক ইট দিয়ে তাকে মারতে গেলে মধু তার হাত ধরে ফেলে। পেছনে ফিরে বিনয়ের হাত মুচড়ে শূন্যে তুলে একটা ধাক্কা দিতেই বিনয় একটা গাছের ডালের সাথে গেঁথে যায়। বিনয়ের চিৎকার শুনে নাকুল দৌড়ে এসে এই অবস্থা দেখে প্রচুর ভয় পেয়ে যায়। রোহিতকে কল দিলে ফোনের রিং শুনে সেদিকে গিয়ে দেখে রোহিতের গলায় একটা কামড়ের দাগ, যেন কোনো হিংস্র পশু তাকে কামড়ে খেয়েছে। নাকুল ভয়ে সেখান থেকে দৌড় দেয়। মিশ্রা বৃষ্টির মধ্যে থানায় এসে একটা ফাইল নিয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করে, স্যার আছে? কনস্টেবল বলে, হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছে। মিশ্রা খেয়াল করে সবাই তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সিনিয়রকে আসতে দেখেই ফাইল এগিয়ে বলে, তদন্ত করেছিলাম, একটু ভুল হয়ে গেছে, আসলে পুলিশের পাশাপাশি আমি তো একজন মা। সিনিয়র বলে, ফাইল রেখে বসেন। মিশ্রা বলে, আমি সত্যি বলছি, জীবা কোথায় আমি জানি না। সিনিয়র বলে, জীবনে যখন কঠিন সময় আসে তখন একজন পুলিশ অফিসারই নিজের অনুভূতিকে ধরে রাখতে পারে। এক অফিসার এসে রিপোর্ট দিলে মিশ্রা বলে, এটা তো পোস্টমর্টম রিপোর্ট। সিনিয়র বলে, আপনার ছেলেকে খুঁজে পেয়েছি, আজ জানতে পেরেছি 6 মাস আগে যমুনাধানের স্টেশনে তার লাশ পাওয়া যায়। নদীতে ভেসে ওই সেক্টরে পৌঁছে গিয়েছিল। কেউ লাশ শনাক্ত করতে যায়
যায়নি, তাই তারাও শেষকৃত্য করে দিয়েছে। মিশ্রা ছেলের পোড়া ছবি দেখে মুখ বুজে কান্না করতে থাকে। এদিকে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মধু হোস্টেলে চলে আসে। নিকি জানালার পাশে দাঁড়িয়ে স্মোক করছে দেখে রিমা এসে সিগারেট কেড়ে ছুঁড়ে ফেলে বলে, নিজেকে নিজেই শেষ করলে অন্যের আর কি দরকার, শোন বাইরে যাওয়ার জেটটা ছেড়ে দে। নিকি পাগলের মতো চিৎকার করে বলে, তোমরা ওকে বিষ দিয়েছ, আমি নিজের চোখে দেখেছি। কোমল বলে, হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? নিকি বলে, মধুর সাথে এমন করা মোটেও ঠিক না। এই নিয়ে চারজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। লানা কিছু একটা শব্দ পেয়ে দরজার কাছে গিয়ে সবাইকে চুপ করতে বলে। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। অন্যদিকে তাকালে দেখে মধু দাঁড়ানো। চারজনের দরজার কোণায় দাঁড়িয়ে মধুকে ডাক দিলেই বিভৎস আত্মাটা দৌড়ে তেড়ে আসে। ভয়ে তাড়াতাড়ি সবাই দরজা লাগিয়ে দেয়। আত্মাটা রেগে প্রত্যেক দরজায় মাথা ঠেকাতে থাকে। ছেলের শোকে মিশ্রা বিধ্বস্ত হয়ে গেছে দেখে গ্রেসি জিজ্ঞেস করে, কিছু জানা গেছে যে এসব কিভাবে হয়েছে? মিশ্রা বলে, লাশ পচে গিয়েছিল, জীবাকে হয়তো মেরে নদীতে ফেলে দিয়েছে। আমার ধারণা তাকে জানুয়ারিতে মেরেছিল, কারণ আমি ওকে শেষবার ডিসেম্বরের 31 তারিখ দেখেছি। ওই রাতেই হয়তো ওর সাথে ভয়ানক কিছু হয়েছে। গ্রেসি জিজ্ঞেস করে, হাকিম কিছু করেছে? মিশ্রা বলে, হাকিমের বিষয়ে প্রশাসনের কাছে কিছু বললে ওরা সব দোষ জীবার উপর চাপিয়ে দিবে, বলবে জীবাই মেয়েদেরকে খুন করার জন্য নিয়ে যেত। গ্রেসি জিজ্ঞেস করে, এখন কি করবে? মিশ্রা বলে, হাকিমকে মেরে ফেলবো। গ্রেসি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মিশ্রা বলে, ও আমার ছেলেকে ফাঁসিয়েছে, আমি ওকে ছাড়বো না। গ্রেসি বলে, ফাঁসিয়েছে মানে? তোমার ছেলেই তো এমন, মেয়েদেরকে তো সে নিজেই নিয়ে যেত, লাশের ব্যবস্থাও সে করত, সে তো আর কোনো ধোয়া তুলসী পাতা না। আর তুমি কেন এমন ছেলের জন্য নিজের জীবন ক্যারিয়ার সব নষ্ট করতে চাও? তুমি ছেলেকে এতটা মাথায় করে রেখেছিলে যে এখন নিজেই পাগলের মতো কথা বলছো। তোমার ছেলে তোমার সাথে খারাপ ব্যবহার করত, হোস্টেলের পেছনে গিয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করত, আর বাসায় তোমাকে শান্তিতে থাকতে দিত না। এখন বলো দোষ কার? ছেলের নামে এসব শুনে মিশ্রা রেগে গ্রেসির দিকে একটা বাটি ছুঁড়ে মারে। গ্রেসি সরে গেলে সেটা অ্যাকুরিয়ামে লেগে ভেঙে যায়। গ্রেসি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মিশ্রা বলে, আমার ছেলে খারাপ তাই না? এই জন্য তুমি কখনো ওকে মমতার নজরে দেখোইনি, ওকে বড় করতে আমাকে সাহায্য করনি, শুধু জ্ঞান দিয়ে গেছো। গ্রেসি বলে, অনেক হয়েছে। মিশ্রা বলে, তুমি যা বলতে আমি তাই করতাম, তোমার কথা শুনে ওকে কত মেরেছি। গ্রেসি বলে, তোমার ভালোর জন্যই বলতাম, তুমি বুঝতে পারছো না? মিশ্রা বলে, আমি তখনও বুঝতাম, এখনো বুঝছি, তোমার একাকিত্ব দেখে দয়া হতো তাই আসতাম, কিন্তু তুমি আসলে কিছুই না। বলেই রেগে হাঁটা দিলে গ্রেসি বলে, অন্তত আমি কোনো খুনির মা তো আর না। মিশ্রা আর কিছু না বলেই চলে যায়। পরের দিন সকালে মধুর জ্ঞান ফিরলে নিজেকে করিডোরে ফ্লোরে পেয়ে চমকে যায়। চারিপাশে পানি আর রক্ত দেখে মধু বেশ ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মুখ ঢেকে নিচে আসলেই অরুণ জিজ্ঞেস করে, কোথায় ছিলে? তোমাকে গতকাল থেকে মেসেজ আর কল দিয়েই যাচ্ছি, তোমাকে না পেয়ে সোহানাকে বললাম, সেও বলল সন্ধ্যা থেকে তোমার কোনো খবর নেই। মধু অরুণকে বেঞ্চে নিয়ে পাশে বসিয়ে স্কার্ফ খুলে মুখে দাগ দেখালে অরুণ জিজ্ঞেস করে, এটা কে করেছে? মধু বলে, নাকুলের কথা মনে আছে? অরুণ জিজ্ঞেস করে, বেলার বয়ফ্রেন্ড নাকুল? মধু বলে, সেই রাতে গোয়ালিয়রে নাকুলের সাথে তার বন্ধুরাই ছিল, আমি 3 দিন আগে ওদের 3 জনকে একসাথে দেখেছি। অরুণ বলে, তুমি না বলেছিলে কারোর চেহারা মনে নেই? মধু বলে, হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছিল সেই ছেলেই নাকুল। আমি সেদিন তার নামও শুনেছিলাম, কিন্তু সবকিছু পরে কানেক্ট করেছি, ওটা নাকুলই ছিল। আমি নাকুলকে এখানে একবার জিজ্ঞাসাও করি, কিন্তু সে মানা করে দেয়। এরপর 3 জনকে এক ক্লাবে দেখি। অরুণ জিজ্ঞেস করে, আমাকে এসব কেন বলনি? মধু কান্না করে বলে, তখন মনে হচ্ছিল আমি মনে হয় ভুল ভাবছি, কিন্তু আমি ঠিক ছিলাম। ওরা বুঝে গিয়েছিল আমি সব জেনে গেছি, তাই আমাকে মারার জন্য জোর করে জঙ্গলে নিয়ে যায়, যেমনটা সেই রাতে করেছিল। অরুণ রেগে উঠে বলে, চলো, তুমি না গেলেও আমি এবার থানায় গিয়ে রিপোর্ট লেখাবো। মধু জিজ্ঞেস করে, কিসের রিপোর্ট? আমি ওই জঙ্গলেই ওদেরকে মেরে ফেলেছি। অরুণ স্তব্ধ হয়ে যায়। মধু নাকুলকে টেনে বসিয়ে বলে, কিভাবে বোঝাবো? ওই রুমে আগে যে থাকতো অনু, সেই হয়তো আমাকে সাহায্য করেছে। অরুণ জিজ্ঞেস করে, তুমি শিওর 3 জনকে মেরে ফেলেছো? মধু বলে, হ্যাঁ, আমার মনে আছে আমি একজনের গলা। বলেই মধু কান্না করে দেয়। মধু বলে, আমি স্বপ্নে যা দেখি তা বাস্তবে আমার সাথে হয়, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না। অরুণ বলে, বুঝেছি। বলেই ফোন বের করলে মধু জিজ্ঞেস করে, কাকে কল দিচ্ছ? অরুণ বলে, কল দিচ্ছি না, কল লিস্ট চেক করছি। আজ সকালে নাকুলের সাথে কথা হয়, তোমাকে পাচ্ছিলাম না বলে বেলাকে কল দিয়েছিলাম, তখন সে আমাকে নাকুলের ফোন দিয়ে কল দেয়। মধু বুঝে উঠতে পারে না এটা কিভাবে সম্ভব। মধু বলে, নাকুল গতকাল আমাকে লিফট দেয়। অরুণ বলে, নাকুল এসব করে থাকলে থানায় চলো। মধু গতকালের ঘটনা মনে করার চেষ্টা করে, এসব তার সাথে আসলে কি হচ্ছে। মধু কোনোভাবে মনেও করতে পারছে না গতকাল আসলে কি হয়েছিল। আর সহ্য করতে না পেরে কান্না করে দিলে অরুণ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মধু বলে, আমি কিছু কথা মনে করতে পারছি না, বাস্তবে ফিরলে সবকিছু উল্টাপাল্টা মনে হয়, আমি কিছুই বুঝতে পারছি না। অরুণ বলে, এক কাজ করো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। ওয়ার্ডেনকে জানিয়ে দিও তুমি হোস্টেল ছেড়ে দিচ্ছ। মধু রুমে যাওয়ার সময় লানা আর
আর রিমাকে সিঁড়িতে দেখে জিজ্ঞেস করে আমার সাথে কি হচ্ছে তোমরা জানো? মধু জোরে কথা বলে রানা বলে ধীরে বলো, ওই রুমে সমস্যা আছে আমরা জানি, কিন্তু কেউ বিশ্বাস করে না। রিমা বলে তোমার সাহায্য করার জন্য পুরনো দিল্লি থেকে এক লোককে ডেকেছি, সে সব জানে, তার কাছে আমাদের যেতে হবে। তখনই গ্রেসি লানা আর রিমাকে ডাক দিলে রানা বলে আমি সেই হাকিমের নম্বর দিয়ে দিব, তুমি গিয়ে দেখা করে এসো, ওয়ার্ডেন আমাদেরকে যেতে দিবে না। গ্রেসির কাছে এসে মধুর আঘাত দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। মধু কর্কশ ভাষায় বলে আমি হোস্টেল ছেড়ে দিচ্ছি, বলেই দেয় হাঁটা। গ্রেসি লানা আর রিমাকে বলে তোমরা কবে যাবে? নিকিকেও তার পরিবার নিতে এসেছে, সে নিজেই বলেছে সে যেতে চায়। মিশ্রা থানায় এসে সিনিয়রকে জিজ্ঞেস করে কিছু কি জানা গেছে? সিনিয়র বলে আপনিও তো পুলিশ, জিবা কোথায় যেত, কার সাথে মিশতো, এসব জানার চেষ্টা করেন। মিশ্রা বলে ও বাব্বার নামের এক বন্ধুর সাথে চলাফেরা করতো, জানতে পেরেছি পুরনো দিল্লির এক হাকিমের সাথে কাজ করতো। সিনিয়র বলে সন্ধ্যার মধ্যে কল রেকর্ড পেয়ে যাব। মিশ্রা বের হয়ে গেলে কম্পিউটারে মিসিং পার্সনের ছবি দেখে চমকে যায়। নিকির পরিবার নিকিকে নিতে এসেছে দেখে সোহানাও আসে। নিকি কান্না করতে থাকে। সোহানা নিকির মাকে বলে এখানে কোনো ট্রমা ওকে বাইরে বের হতে দেয় না, কিসের ভয়ের জন্য ও এমন করছে সেটা আগে জানতে হবে, আমাদের ওকে মনিটর করতে হবে। নিকির বোন জিজ্ঞেস করে কিন্তু এসবের মানে কি? নিকির মা বলে নিকি আগেও হোস্টেলে থেকেছে, কিন্তু এমন তো কখনো হয়নি। নিকির বোন বলে সব এই বিল্ডিং এর জন্য, দেখো এমন অসুস্থ ভাঙাচোরা বিল্ডিং এ থাকলে যে কেউ পাগল হয়ে যাবে। নিকি কান্না করে বলে আমি পাগল না। ডক্টর বাদাজ এসে নিকিকে ইনজেকশন পুশ করে দেয়। নিকি তার বোনকে বলে আমার যদি কিছু হয়ে যায় আমাকে এখান থেকে বাইরে নিয়ে যেও, আমি এখানে মরতে চাই না। তানিশা সান্ত্বনা দিয়ে বলে তোর কিচ্ছু হবে না। কথা বলতে বলতেই নিকি অজ্ঞান হয়ে যায়। নিকিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়, কারণ সজ্ঞানে তো তাকে বের করা সহজ না। সোহানা গ্রেসি আলাদা গাড়িতে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে যাচ্ছে। কিছু দূর আসার পরে জ্যাম দেখতে পেয়ে এক পুলিশকে জিজ্ঞেস করে কি হয়েছে। পুলিশ বলে দুটো লাশ পাওয়া গেছে। রাস্তা ক্লিয়ার করলে সোহানা চলে যায়। পুলিশ, মিডিয়া, ফরেন্সিক টিম সবাই ভিড় জমিয়ে লাশের আশেপাশে প্রমাণ সংগ্রহ করছে। মধু হাকিমের বাসার বাইরে এসে দাঁড়িয়ে থাকে। এক ছেলে আসলে মধু জিজ্ঞেস করে এটা কি রোহিণী দাওয়াখানা? ছেলেটা বলে হ্যাঁ আসেন। ভেতরে ঢুকে মধু বলে যেই নম্বর পেয়েছিলাম সেটা কেউ রিসিভ করছে না। ছেলেটা বলে ডক্টর অনেক ব্যস্ত, অনেক রোগী আসে তো তাই। এক রুমে নিয়ে গিয়ে মধুকে বসিয়ে ছেলেটা হাকিমের কাছে গিয়ে বলে মহিলা রোগী এসেছে। হাকিম তখন কোনো এক লোকের লাশ প্যাক করছে। হাত মুছে হাকিম বাইরে আসলে মধু তার সমস্যার কথা বলা শুরু করে। মধু বলে কয়েক মাস আগে আমি দিল্লি আসি, একটা চাকরিও পাই, হোস্টেলে থাকা শুরু করি, কিন্তু আমার মনে হয় ওই রুমে কেউ একজন, মানে তার কিছু আছে। হাকিম বলে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তাকে কিভাবে বুঝবো? একটু কঠিন তো অবশ্যই। আপনি আমার সন্ধান কিভাবে পেলেন? বলেই এক পাশের দরজা লাগিয়ে দেয়। মধু বলে আমি হোস্টেলে থাকি, আপনি আগেও সেখানে গিয়েছিলেন। আগে ভাবতাম আমার রুমের সমস্যা, এখন মনে হচ্ছে আমারই সমস্যা, কিছু মনে রাখতে পারি না, যেমন কালকে কিছু একটা হয়েছিল কিন্তু মনে নেই। হাকিম কথা বলতে বলতে জানা লাগাতে থাকে। হাকিম বলে যখন কোনো আত্মা ভর করে তখন কিছুই মনে থাকে না, ধীরে ধীরে মনে পড়ে। মধু বলে আমার উপর আত্মা ভর করেছে? হাকিম বলে ওই রুমে কেউ বন্দি আছে। মধু বলে আমার মনে হয় সে কোনো মেয়ে যে আগে ওই রুমে থাকতো। হাকিম বলে আমি তাকে অনুভব করেছি। বলার সাথে সাথেই সদর দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মধু কোনো এক বিপদ আন্দাজ করতে পেরে বলে আমার দেরি হয়ে যাচ্ছে, বলেই তড়িঘড়ি করে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে পেছনের দিকে তাকিয়ে দেখে হাকিম তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ পর দেখা যায় বাইরে থেকে বিল্ডিং এ তালা মারা, কোথাও কেউ নেই। হাকিম মধুকে অজ্ঞান করে তার এক্সপেরিমেন্ট রুমে নিয়ে আসে। মধুর গলা কাটতেই যাবে তখনই মিশ্রা টিম নিয়ে হাকিমের বাসায় আসে। মধুর জান এই যাত্রায় বেঁচে যায়। পুরো টিম সম্পূর্ণ বিল্ডিং খুঁজে বেড়ায় কিন্তু কোথাও কাউকে পাওয়া যায় না। সিনিয়র কল দিলে মিশ্রা বলে না কিছুই পাইনি, নিচে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কিছু জানা যাবে। পাশের গোপন রুম থেকে হাকিম সব শুনছে। এরই মধ্যে মধুর জ্ঞান ফিরে আসে। মধু উঠে বসলে হাকিম তাকে চুপ করতে বলে। কিছু না পেয়ে পুলিশরা চলে যায়। মধু বের হতে গেলেই হাকিম তার চুল টেনে ধরে। মধুর চিৎকার মিশ্রা ঠিকই শুনতে পায়। হাকিম তাড়াতাড়ি মধুর মুখ চেপে ধরে। মিশ্রা আবার ভিতরে এসে খেয়াল করে একটা আলমারির কোনায় ফাঁকা। ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় সেটা টানলেই দেখা যায় সামনে একটা গোপন রুম। মিশ্রা অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করে। নিচে এসে দেখে হাকিম মধুর গলায় চাকু ধরে আছে। মিশ্রা চিৎকার করে তার টিমকে ডেকে হাকিমকে বলে ওকে ছেড়ে দে, না হলে তোর খবর আছে। হাকিম মধুকে ছেড়ে দেয়। মধু দৌড় দিলেই মিশ্রা তাকে বলে বাইরে গিয়ে পুলিশকে জানাও হাকিম এখানে। হাকিম বলে আমি যদি ধরা পড়ে যাই তাহলে কখনো জানতে পারবে না যে তোমার ছেলে কোথায়। মিশ্রা বলে ফালতু কথা বলবি না, ছেলের লাশ পেয়ে গেছি। হাকিম বলে কিন্তু সে তো এখানেই আছে, ওর মৃত্যু হোস্টেলের সেই রুমে হয়েছে যেখানে ওয়ার্ডেন কাউকে যেতে দেয় না। আমি সত্যি বলছি, তুমি জানো যে আমি মিথ্যা বলি না, তুমি নিজে আমাকে ডাকবে আর আমি আসবো। বলেই হাকিম পেছনের ছোট এক দরজা দিয়ে পালিয়ে যায়। ছেলের কথা শুনে মিশ্রাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে আর হাকিমকে আটকায় না। এদিকে নিকিকে এমআরআই মেশিনে চেকআপের জন্য দেওয়া হয়। সোহানা অপারেটরের সাথে নিকির হেলথ স্ট্যাটাস নিয়ে কথা বলছে। গ্রেসি কোমলকে কল দিয়ে বলে নিকি একদম সুস্থ আছে, তোমরাও ব্যাগ গুছিয়ে নাও, তোমাদেরকেও
হোস্টেল ছাড়তে হবে। সোহানা মনিটর রুম থেকে বের হতে গেলেই হঠাৎ খেয়াল করে নিকির পা কেমন ভাবে যেন কাঁপছে। অপারেটরকে জিজ্ঞেস করে দেখেছো? নিকি আবারও ঝটকা দিলে দুজনে অবাক হয়ে যায়। হঠাৎই নিকির মাথার অংশ থেকে রক্ত লেগে মেশিন রক্তাক্ত হয়ে যায়। সোহানা জলদি নিকিকে বের করতে বলে অপারেটর বলে মেশিন কাজ করছে না। নিকির মা আর বোনও দৌড়ে আসে। সবাই কিভাবে দেখে গ্রেসি কল কেটে রুমের দিকে ভয়ে ভয়ে হাঁটতে থাকে। ভিতর থেকে নিকিকে ডাকার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। কল কাটার আগে কোমলও সেই চিৎকার শুনতে পায়। কোমল লানাকে বলে আবার কল দাও। নিকি তো একটু আগে গিয়েছিল, ওর কিছুই হতে পারে না। রিমা হতাশ হয়ে বেডে বসে পড়ে। কোমল কান্না করে লানাকে বলে আর একবার কল দাও, একটু আগে এখান থেকে বের হওয়ার স্বপ্ন দেখেছিল আর এখন সব শেষ। কোমল লানাকে জড়িয়ে কান্না করতে থাকে। মিশ্রা মধুকে হাসপাতালে নিয়ে এসে অরুণকে কল দিয়ে ডাকে। মিশ্রা মধুকে জিজ্ঞেস করে তুমিও ওই রুমে থাকো তাই না? ওই মেয়েগুলো হয়তো তোমাকে থাকতে দেয় না। অরুণ বলে ওই মেয়েরা জেনে শুনে ওই হাকিমের কাছে আমাকে পাঠিয়েছে, আপনি ওদেরকে জিজ্ঞেস করুন। মিশ্রা অরুণকে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে ওই রুমে তোমার কেমন লাগে, কেউ আছে এমন অনুভব হয়? অরুণ রেগে বলে আপনি আবার একই প্রশ্ন করছেন, বললাম না ওই মেয়েগুলোকে জিজ্ঞেস করুন। মধু অরুণকে শান্ত হতে বলে। মিশ্রার কথা না বাড়িয়ে বলে ডিসচার্জ পেয়ে যাবে আর যাওয়ার আগে নতুন ঠিকানা দিয়ে যাবে বলেই দেয় হাঁটা। অরুণ ডিসচার্জ পেপার ফিল আপ করতে গেলে টিভিতে খবর শুনে যে হোস্টেলের পাশের জঙ্গলে দুটো লাশ পাওয়া গেছে। তার মানে মধু যা বলেছিল তা সত্য। অরুণ হতভম্ব হয়ে মধুর কাছে এসে পর্দা টেনে দেয়। মধু অরুণকে ধরে বলে ভালো হয়েছে এসেছো, আমার ভয় করছিল। অরুণ জিজ্ঞেস করে ওই ছেলেগুলো কে ছিল? মধু বলে নাকুলের গোয়ালিয়রের বন্ধু। অরুণ বলে তোমার গোয়ালিয়র যাওয়া উচিত। মধু বলে আর না, এখন তো একদমই না। অরুণ মধুকে বোঝানোর চেষ্টা করে। মধুর চোখে মুখে ভয় স্পষ্ট। অরুণ মধুকে বোঝাতেই থাকে যে গোয়ালিয়রই তার জন্য এখন ঠিক হবে। তখনই সেখানে বেলা আসলে মধুর এই অবস্থা দেখে বেলা চিন্তায় পড়ে যায়। বেলা বলে অরুণ কল দেওয়ার সাথে সাথেই আমি চলে এসেছি। অরুণ বলে সোহানাকে পাচ্ছিলাম না, তাই ভাবলাম কেউ একজন থাকলে ভালো হয়। এক নার্স এসে ফর্ম ফিল আপের কথা বললে বেলা অরুণকে বলে তুমি এগুলো দেখো, আমি এখনই আসছি, আমি মধুর সাথে আছি। মধু দুইটা খুন করেছে, তাই এখন অরুণ কি করবে বসে বসে তাই ভাবছিল। হঠাৎ সেখানে নাকুলও ফোনে কথা বলতে বলতে আসে। নাকুলকে দেখে অরুণের মাথা আরো গরম হয়ে যায়। নাকুল অরুণের কাছে এসে স্বাভাবিকভাবেই বলে কেমন আছো? বেলা বলল তুমি কল দিয়েছিলে, মধুর অবস্থা নাকি খারাপ। অরুণ জিজ্ঞেস করে শেষবার যখন আমাদের দেখা হয়েছিল তখন তোমার চেহারায় একটা গ্লো ছিল, এখন সেটা নেই কেন? নাকুল বলে মানে? অরুণ রেগে বলে সেদিন রাতে ওটা তুইই ছিলি। নাকুল পরিস্থিতি খারাপ বুঝে চলে যেতে গেলেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। অরুণ বলে তোর বন্ধুরা জঙ্গলে মরে পড়ে আছে আর তুই নিজেকে স্বাভাবিক দেখাচ্ছিস। না পেরে নাকুল বলে যা গিয়ে বল পুলিশকে আমিও এখানে, তোরাও এখানে, তুই আর মধু মিলে আমার বন্ধুদেরকে মেরেছিস তাই না? অরুণ বলে জঙ্গলে তো তুই নিয়ে গিয়েছিলি, কিভাবে প্রমাণ করবি? নাকুল বলে কিচ্ছু প্রমাণ করা লাগবে না, যা করার কর, ও তো জেলে যাবে সাথে তুইও যাবি বলে ধাক্কা মেরে নাকুল চলে যায়। অরুণের প্রচন্ড রাগ হয়। হাসপাতালের করিডোরে আসতেই সামনে বেলা আর মধুকে দেখে। বেলা নাকুলকে বলে ওদেরকে নামিয়ে দিই, একটু পরে তো বৃষ্টি হবে। অরুণ বলে হ্যাঁ, তখন বাকি কথাও শেষ করব। গাড়িতে মধু নাকুলের লুকিং গ্লাসে রাগী চোখে তাকিয়ে থাকে। হাকিমের গল্প শোনার পরে বেলা বলে ওই মেয়েগুলো তো মনে হচ্ছে সিরিয়াল কিলার, তুমি কিভাবে ওদের কথা বিশ্বাস করে ওখানে গিয়েছিলে? অরুণ বলে আমার জন্য গিয়েছিল, আমি ওকে বলেছিলাম। মধু বলছিল ও নিজেকে পাগল পাগল লাগছে। বেলা জিজ্ঞেস করে এর মানে কি? মধু বলে কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমি সেই লোককে চিনি যে আমার সাথে অন্যায় করেছিল, মনে হচ্ছিল তাকে আমি এখানে দেখেছি। এটা শোনার পরে নাকুলের অবস্থা নাজেহাল হয়ে যায়। নাকুল হুট করেই গাড়ি ব্রেক করে। বেলার সাবধানে গাড়ি চালাতে বলে। বেলা মধুকে জিজ্ঞেস করে তুমি তাকে চিনতে? মধু বলে হ্যাঁ চিনতাম, আমি বোর্ডিং স্কুলে ক্লাস 10 ছিলাম আর সে 12-এ। আমাকে টিউশনে দেখেছিল, তারপর কার্ড গিফট পাঠাতো, কল দিত, কিন্তু সামনে আসতো না, কখনো নামও বলেনি। আমি ভাবতাম সে আমার খুব ভালো বন্ধু। এসব শুনে অরুণের রাগ হতে থাকে। মধু বলে হোস্টেলে যখন র্যাগিং হতো আমাকে কল দিয়ে কান্না করতো, দয়া হতো তাই মাঝে মাঝে কল রিসিভ করতাম, যদিও তার অনুমতি ছিল না। তারপরও বাবার মার খেতে হয়। আমি একদিন কথা বলা বন্ধ করে দিই, কিন্তু সে কোনোভাবেই মানতে চায় না, আমার সাথে দেখা করতে চায়, আমি না করে দিলেও শোনে না। এরপর একটা চিঠি আসে, সেখানে সে আমাকে গালি দিয়ে তার আসল রূপটা দেখিয়ে দেয়, ব্যাস শেষ। বেলা জিজ্ঞেস করে কিভাবে শেষ? তুই ওকে আর কখনোই দেখিসনি? মধু বলে না দেখেছি তো, 5 বছর পর যখন সে গোয়ালিয়র ফেরত আসে তখন আমার একটা ছবি গ্রুপে ছড়িয়ে গিয়েছিল, সেই ছবি দেখে বন্ধুদেরকে নিয়ে কলেজে চলে আসে আর নিজেদের ছোট মন মানসিকতার পরিচয় দিয়ে যায়। সেই ঘটনার 1 বছরের বেশি হয়ে গেছে। আমি তাকে স্বপ্নে বহুবার দেখেছি, খুঁজেছি, 1000 বার মেরেছি, কিন্তু সে বারবার বেঁচে যায়, কিন্তু এবার সে আর বাঁচতে পারবে না। নাকুল জিজ্ঞেস করে কত নম্বর গলি? মধুদেরকে নামিয়ে দিলে মধু বেলাকে বলে তুমি কি জানো সেই ছেলেকে তার বাবা বোর্ডিং স্কুলে দিয়েছিল? তখন নাম জানতাম না, কিন্তু এখন জানি, তার নাম নাকুল খান্না। আর কিছু বলার আগেই নাকুল গাড়ি চালিয়ে চলে যায়। রাতে সোহানা গ্রেসিকে কল দিয়ে
বলে আমার বাকি মেয়েদের সাথে কথা বলা জরুরি। গ্রেসি বলে এখন কথা বলে আর কি হবে, নিকি তো চলে গেছে, আমার নামেও নোটিশ এসেছে, হোস্টেল বন্ধ করতে হবে, এই হোস্টেল আর চলবে না, তাই আমাকে এবং মেয়েদেরকে শান্তিতে থাকতে দিন। নিকির পরিবার অনেক রেগে আছে। সোহানা বলে এই জন্যই কথা বলতে চাই, নিকির মৃত্যু স্বাভাবিক না, ওর পরিবার ভেঙে পড়েছে, তারা উত্তর চায়, আমি উত্তর চাই। গ্রেসি কিছু না বলেই কল কেটে দেয়। সোহানা টিভিতে হাকিমের সিরিয়াল কিলিং এর খবর শুনে অবাক হয়ে যায়। মিস্টার কল রেকর্ড অফিস থেকে কল পেয়ে কম্পিউটার অন করে তাদের পাঠানো লিঙ্ক ক্লিক করলে অপারেটর বলে জিবার শেষ লোকেশন এখানেই দেখাচ্ছে, যেটা সঞ্জয় ভানের আশেপাশে। মিস্টার বলে এই জায়গা তো আমি খুব ভালো করে চিনি, কারণ এটা হোস্টেলের খুব কাছে। গ্রেসি রিমাদের রুমে এসে বসে ছলছল চোখে জিজ্ঞেস করে ওই রাতে আসলে এখানে কি হয়েছিল। 6 মাস আগের স্নিগ্ধ এক সকাল। তবে সবাই বেশ মজায় আছে। আজ এই বছরের শেষ দিন। হোস্টেলের সবাই বেশ চেল মুড়ে আছে, কারণ অনুর সাথে সবাই এই হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে। জিবা বাইরের দেওয়ালে চটে যাওয়া অংশে রং করছে। হোস্টেলের সবাই অনুর রুমে গল্পের আসর জমিয়েছে, কারণ সবাই অনুর ব্যাকপ্যাকিং এ সাহায্য করছে। নিকি ব্র্যান্ডেড ড্রিঙ্কস এর বোতল নিয়ে আসলে কোমর সেটা টেস্ট করতে থাকে। লামা বলে একটু সাবধানে, এটা শরবত না যে এভাবে পান করছিস। রিমা বেশ রেগে বলে হ্যাঁ আমরা তো ছোট শহর থেকে এসেছি, তাই এসব খাওয়ার অভ্যাস নেই। রিমার এমন ঠ্যাস দেওয়া কথায় লানা রেগে গেলে দুজনের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অনু আর বাকিরা কোনো মতে তাদেরকে থামায়। অনুকে ব্যাগ গোছাতে সাহায্য করতে করতে রিমা বলে রোজ সাপ্তাহিক ছুটিতে বয়ফ্রেন্ডের সাথে থাকিস, আমি শিওর ওই ছেলে তোকে কোনোদিনও বিয়ে করবে না, এখন তো তার পাশের ফ্ল্যাটও ভাড়া নিয়েছিস। অনু বলে তুমি আর লানা তো কাউকে কখনো বিশ্বাসই করো না। কোমল বলে যে ছেলে তার বাবা মায়ের সাথে এভাবে চিপকে থাকে তার থেকে আর কি বা আশা করা যায়, আর আমরা তো ধাক্কা খেয়ে শিক্ষাও পেয়ে গেছি, দেখা যাক তোর ওই বয়ফ্রেন্ড কি করে। তখনই জিবা এসে বলে রং করা হয়ে গেছে, আর কোথাও রং দিতে হবে। নিকি তোতলাতে বলে অনু আজ তোমার ফেয়ারওয়েল, তাড়াতাড়ি চলো। নিকি সদ্য রং করা দেয়ালের উপরের সাদা অংশে গাছ আঁকালে বাকিরা এসে 2 হাতে রং মেখে সেই গাছের চারিপাশে হাতে ছাপ আঁকায়। সবাই বেশ হাসি খুশি ভাবেই পেন্টিংটা এনজয় করছে। পেছনে থাকা জিবা হঠাৎ ব্যথায় কাকিয়ে উঠলে অনু দৌড়ে এসে দেখে জিবার হাতের অনেকখানি কেটে গেছে। অনু সবাইকে বলে তাড়াতাড়ি ব্যান্ডেজ আনো। অনুর এতটা ভালো ব্যবহার দেখে জিবা মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। বিষয়টা রিমার চোখ এড়ায় না, তাই সে জিবাকে বলে নে অনেক হয়েছে, এবার বিদায় হ। জিবা উঠে চলে যেতেই যাবে, তখনই তার পকেট থেকে চাবির রিং পড়ে যায়। রিমা রিংটা ওঠালে দেখে তাতে একটা লাল লেজার লাইট। রিমা লাইটটা সবাইকে দেখালে সবাই রেগে বলে তার মানে তুই সেই বখাটে, তুই রোজ রাতে জঙ্গল থেকে আলো মারতি। অনু বলে জানিস তোর জন্য আমি কত ভয়ে ভয়ে রাত পার করি। জিবা উল্টা রেগে বলে আমার চাবি দিন, আমি চলে যাব। রিমা রেগে জিবার মুখে ঠাস করে এক চর বসিয়ে দিলে জিবা চিৎকার করে বলে তোরা সব কয়টা হলো বাজে মেয়ে, বলেই চাবি নিয়ে প্রচুর রেগে বের হয়ে যায়। ডাইনিং এ সবাই নাস্তা করতে বসলে রিমা মুখে খাবার নিয়ে দেখে খাবার থেকে পচা গন্ধ আসছে। রেগে বাবুর্চিকে ডেকে বলে রাতের খাবার যেন খাওয়ার মতো করে বানানো হয়। বাবুর্চি বলে রাতে রান্নাঘর বন্ধ, কারণ হোস্টেলের বেশিরভাগ মানুষই পার্টি করতে যাচ্ছে, তাই আপনারাও নিজেদের ব্যবস্থা করে নেন। বাবুর্চি যেতেই সরলা আর অ্যানি এসে বলে আজ নার্সিং হোস্টেলে অনেক বড় পার্টি হবে, অনেক মজা হবে, তোমরা কি আমাদের সাথে যাবে? কেউ কোনো কথাই বলে না, তাই তারাও মন খারাপ করে চলে যায়। কোমল বলে সবাই পার্টি করবে, তাহলে কি আমরা এখানে বসে মাছি মারবো? অনু বলে কে বলেছে যে মাছি মারবে? আজ আমরা নতুন ফ্ল্যাটে পার্টি করব। সবাই খুশি হয়ে গেল। রিমার মুখ মলিন। রিমা বলে আমার মেয়ের 2 দিনের ছুটি হয়ে গেছে, তাই নয়ডা যাব, আজ আমার স্বামী নিতে আসবে। অনু বলে মিনিকে পার্টিতে নিয়ে আসো, পরের সপ্তাহে না হয় নয়ডা চলে যাবে। রিমা বলে না না, তোমরা সবাই ড্রিঙ্কস করবে আর নিকি স্মোক করবে, এসবের মধ্যে আমার মেয়েকে আনবো না। বলেই ব্যাগ নিয়ে মেয়েকে স্কুল থেকে নিতে বেরিয়ে যায়। মিনিকে স্কুল থেকে নিয়ে বাজারে এসে তাকে তার পছন্দের হেয়ার ব্যান্ড কিনে দেয়। তখনই তার স্বামী কাপিলের কল আসলে মিনিকে নিয়ে দ্রুত তার বাইকের কাছে আসে। কাপিল রেগে বলে বাবা বলেছে প্রেগনেন্ট অবস্থায় এভাবে বাসা থেকে দূরে থাকা যাবে না, এবার গিয়ে আগে ক্লিনিকে টেস্ট করাবে, তারপর কনফার্ম হয়ে তবেই আসবে। রিমার হঠাৎ কি যেন মনে হয়, আর সে মিথ্যা বলে যে পরশু তার অফিসে জরুরি কাজ আছে, তাই সে যেতে পারবে না। কাপিল রেগে বলে আমি কিন্তু আর আসতে পারবো না, বলেই মিনিকে নিয়ে চলে যায়। রিমা অনু নতুন ঠিকানা খুঁজতে খুঁজতে দরজায় এসে বেল বাজাতেই রিমাকে এখানে দেখে অনু চমকে যায়। রিমা ফ্ল্যাটে ঢুকেই চারিপাশ দেখে বলে বাহ, ফ্ল্যাট তো বেশ সুন্দর হয়েছে, খাওয়ার কিছু থাকলে দে তো। অনু রিমাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার না আজ বাসায় যাওয়ার কথা ছিল, তাহলে থেকে গেলে কেন? রিমা মন খারাপ করে বলে কাপিল আবারও সেই গাইনির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল, আমি এসব টেস্ট করাতে পারবো না। অনু বলে ভালোই করেছো, যাওয়া লাগবে না। ওরা না জানি এখনো কোন যুগে বাস করছে। ব্যাগ খুলে ওষুধ দিতে গিয়ে মিনির হেয়ার ব্যান্ড দেখতেই রিমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে আমি কত খারাপ মা হয়ে আমার মেয়েটাকে ওই নরকে পাঠিয়ে দিলাম, আমি আর ওখানে ফিরে যেতে চাই না। ওখানে গেলে যদি টেস্ট করে জানতে পারে আমার
আমার আবারও মেয়ে হবে তাহলে আগের মতো বাচ্চাটাকে আমার পেটেই মেরে ফেলবে বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। অনু রিমাকে জড়িয়ে সান্ত্বনা দেয়। এদিকে জিবা দেখে তার মা বান্ধবী গ্রেসির সাথে পার্টি করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা হঠাৎ এসে বলে, তুই যদি বলিস তাহলে গ্রেসিকে কোনো বাহানা বানিয়ে আর যাবো না, চল নতুন এই বছরে মা আর ছেলে একসাথে বসে আড্ডা দিয়ে শুরু করি। তোর সাথে বহুদিন কথা হয় না, আমি তো এটাও জানি না যে তুই নতুন কোথায় কাজ শুরু করেছিস। জিবা রেগে বলে, তোমার আসল উদ্দেশ্য হলো এটাই যে কথা বলার বাহানায় আমার উপর পুলিশগিরি করবে। মা রেগে বের হয়ে যেতে যেতে বলে, তুই যে কেন আমাকে এত ঘৃণা করিস কে জানে। জিবা বলে, নিজে যে বান্ধবীর সাথে বসে ড্রিঙ্কস করো তাতে দোষ নেই, অথচ আমার বাবা ড্রিঙ্কস করলে খুব দোষ হতো তাই না। মা রেগে বলে, তোর বাবা মাতাল হয়ে রোজ আমাকে মারতো, কিন্তু যেদিন সে তোর উপর হাত উঠায় সেদিনই তাকে আমাদের জীবন থেকে বের করে দিয়েছি। এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি, ওই মাতালের মার খেলে হয়তো আজ মায়ের মূল্য বুঝতে পারতি, তোকে ওই লোকের কাছে মরার জন্য ছেড়ে আসা উচিত ছিল বলেই রেগে বের হয়ে যায়। এমন কথা শুনে জিভার তো রাগে গা জ্বলতে থাকে। তাই সে তার বন্ধু বাব্বানকে বলে, হোস্টেলের পেছনে আমার সাথে দেখা কর। অনু নতুন বাসায় রিমা বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করে পাশেই অমিতের বাসা বেশ সাজানো। রিমা অনুকে জিজ্ঞেস করে, অমিতের বাসায় আজ কোনো অনুষ্ঠান নাকি? অনু বলে, হ্যাঁ আসলে তো কোনো ফ্যামিলি ফাংশন, তাই মামা খালা সবাই এসেছে। রিমা রেগে বলে, তাহলে তোকে ইনভাইট করেনি কেন? অনু বলে, ওহো, অমিত তো তার পরিবারকে আমার বিষয়ে বলেইনি, তাহলে দাওয়াত করবে কিভাবে? তুমি চিন্তা করো না, আমি এখানে এসে গেছি না, এখন সব ঠিক হয়ে যাবে। এদিকে নিচে লানা খাবার কিনছে, তখন কোমল আর নিকি পাশে দাঁড়িয়ে গল্প করছে। পাশেই কিছু ছেলে হঠাৎ লানাকে দেখে বাজেভাবে তাকালে লাল জামা পরা একজন কোমলকে দেখে বলে, আরে ওই মেয়েকে তো আমি কোথাও দেখেছি। কোমল ছেলেটাকে দেখে বেশ ঘাবড়ে সবাইকে নিয়ে উপরে চলে আসে। সবাই গান চালিয়ে পার্টি শুরু করতেই হঠাৎ দরজায় কলিং বেল বাজলে লানা দরজা খুলতেই দেখে নিচের সেই ছেলেগুলো। অনু আসতেই দেখে তাদের সাথে বাড়িওয়ালা ছেলেও আছে। ছেলেটা বলে, আসলে আমি জানতাম না যে বাবা আপনাকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছে, আমি আমার বন্ধুদেরকে এখানেই পার্টি করার কথা বলেছিলাম, আপনারা যেহেতু পার্টি করছেনই তাহলে আমরাও জয়েন করি বলে জোর করে ফ্ল্যাটে ঢুকতে গেলেই অনু বলে, আপনার বাবা যখন আমাকে ফ্ল্যাটের চাবি দিয়েছিল তখন তো আপনি ছিলেন, তাহলে এখন এসবের কি মানে? লানা রেগে তাদেরকে বের হয়ে যেতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হই হুল্লোড় শুনে বাড়িওয়ালা আসলে ছেলেগুলোই উল্টা বলে, জানেন আঙ্কেল এরা বাজে মেয়ে, ওই খাটো করে মেয়েটাকে আমি চিনি। কোমল রেগে বলে, তুই আমাকে চিনলে কিভাবে, আগে সেটা বল। রোজ তো তোর বাবার টাকা চুরি করে আমাকে বিরক্ত করতে আসতি। বাড়িওয়ালা রেগে বলে, আমি এমন কোনো মেয়েকে এখানে রাখতে পারবো না, তোমরা এখনই বের হয়ে যাও। অনু লোকটাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লোকটা উল্টা তাদেরই দোষ দিয়ে বের করে দেয়। অনুর নজর ভিড়ের পেছনের দিকে পড়তেই দেখে অমিত তাকে বাঁচাতে এগিয়ে আসবে কি উল্টা বিরক্ত হয়ে চলে যাচ্ছে। লানা প্রচুর রেগে বলে, তুমি কি বাড়িওয়ালাকে আমার পুরো নাম বলেছিলে? লোকটা আমার দিকে এমন ভাবে দেখছিল যেন আমি কোনো এলিয়েন। সবাই প্রচুর রেগে হোস্টেলে ফিরে যাওয়ার জন্য অটোতে উঠলে অনু বলে, তোমরা যাও, আমি একটু পরে আসছি, চিন্তা করো না, অমিত আমাকে নামিয়ে দিবে। লানা রেগে বলে, অনু তুমি কি আসলেই এত বোকা, এখনো বুঝতে পারছো না? অনু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবাই চলে গেলে অনু বেশ সাহস নিয়ে ছাদে এসে অমিতের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অমিত আসতেই অনু রেগে বলে, এসব কি হলো? তুমি তখন এসে আমার হয়ে কথা বলতে পারতে না, কিন্তু আমার বন্ধুদের সামনে আমাকে এভাবে ছোট করলে। অমিত রেগে বলে, ওদেরকে তুমি বন্ধু বলছো? ওদের মধ্যে একজন তো বাজে মেয়ে ছিল। আমার মহল্লার আর বাসার লোকজন সবাই তোমাকে কি ভাবলো, আর তুমি আমাকে না জানিয়ে কি ভেবে এখানে ফ্ল্যাট নিয়েছো? অনু রেগে বলে, তুমি আগে বলো যে সম্পর্কে এতদিন হয়ে যাওয়ার পরও তুমি আমাকে তোমার পরিবারের সাথে দেখা করাওনি কেন, আর তোমার বাসায় কিসের অনুষ্ঠান চলছে যে আমাকে দাওয়াত দিতে পারোনি? কথা বলতে বলতে হঠাৎ অমিতের হাতের দিকে নজর যেতেই তার আর বুঝতে বাকি থাকে না অমিতের বাসায় আজ কিসের অনুষ্ঠান ছিল। আসলে অমিত না জানিয়েই আর এক মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। এসব দেখে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। এদিকে অটোতে যেতে যেতে রিমা প্রচুর রেগে কোমলকে বলে, কোমল তুমি যে এসব করে বেড়াও সেসব আমাদেরকে কেন বলনি? তোমার জন্য আমাদেরকে কত ছোট হতে হলো। লানা রেগে বলে, আমরা এসব কথা হোস্টেলে গিয়েও বলতে পারি। এসবে বিরক্ত হয়ে নিকি সিগারেট ধরালে বয়স্ক অটো ড্রাইভার রেগে বলে, তোমাদের মধ্যে বিন্দু মাত্র ম্যানার নেই, এখনই নেমে যাও বলেই তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে চলে যায়। জিবা তখন হোস্টেলের পেছনে বাব্বানের সাথে বসে ড্রিঙ্কস করছে। মায়ের উপরে রাগ বাব্বানকে দেখিয়ে বলে, পৃথিবীর সব মেয়েই খারাপ। মা গিয়ে গেথির সাথে ড্রিঙ্কস করছে, আর হোস্টেলের মেয়েগুলো তো আরো খারাপ। চল ওদের একটাকে উঠিয়ে এমন সাজা দিব যেন কোনোদিন কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে। বাব্বান রেগে বলে, তোর মাথা ঠিক নেই, আমি গেলাম, থাক তুই বলেই রেগে চলে যায়। তখন জিবার মা কল দিলে জিবা কল কেটে পকেটে ফোন রাখ পকেটে হাকিমে সেই ওষুধ পায়। হঠাৎ কি মনে হয় ওষুধটা টেস্ট করতে মুখে দিতেই বিচ্ছি স্বাদের জন্য তাড়াতাড়ি মুখ মুছে নেয়। এরপর নেশার ঘরে হাঁটতে হাঁটতে হোস্টেলের সামনের গেট থেকে বের হতেই যাবে, তখনই অনুর গলা শুনে আড়ালে লুকিয়ে যায়। অনু লানাকে ফোনে বলে, আমি গেটে
চলে এসেছি, তোমরা পার্টি শুরু করো, আমি আসছি। অনু কল কাটতেই জিবা আড়াল থেকে লাল লেজার মেরে অনুকে বাজে কথা বললে অনু রেগে বলে, তোর যদি এতই সাহস থাকে তাহলে আড়ে লুকিয়ে আছিস কেন, সামনে আয়। জিবার সামনে এসে দাঁড়াতেই অনুর বেশ ভয় করতে থাকে, তাই কৌশলে বলে, হোস্টেলে আয়, তারপর তোকে দেখছি, কারণ এখানে একা আর ভিতরে গার্ড সহ সবাই তো আছেই। অনু ভেতরে চলে গেলে জিবা ভয় আর এগোয় না, তাই অনু রেগে বলে, এরপর এমন কিছু করার আগে 10 বার ভেবে নিবি। বলেই উপরে ছাদে প্রচুর রেগে এসে বলে, ওই জিবা আজ তো সীমায় অতিক্রম করে ফেলেছে, আমাকে একা পেয়ে বাজে বাজে কথা বলছিল। আমিও বলে দিয়েছি দরজা খোলা, গার্ড নেই, সাহস থাকলে আয়, কিন্তু তার আর আসার সাহস হয়নি। বলেই প্রচুর রেগে ড্রিঙ্কস করতে থাকে। নিকি বলে, তুই চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো। বলেই নেমে তার রুমে এসে সিগারেট নিয়ে ধরিয়ে বের হতেই যাবে, তখনই দেখে জিবা উপরে উঠছে। নিকি রেগে তাকে আটকাতে গেলে সে উল্টা নিকিকে চর মেরে ফেলে উপরে চলে যায়। কোমল হঠাৎ ছাদে জিবাকে দেখে চিৎকার করলে জিবা দৌড়ে অনুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। অনু আর সহ্য করতে না পেরে তার মাথায় ড্রিঙ্কসের বোতল ভাঙে। জিবা রেগে অনুর দিকে তেড়ে যেতে গেলেই লানা তাকে আটকাতে আসে। সে রেগে লানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিকি দৌড়ে এসে দেখে এতগুলো মানুষ মিলেও জিবাকে আটকাতে পারছে না। সে সবাইকে মেরে ছাদে ফেলে দিয়ে অনুর দিকে তেড়ে যাচ্ছে, তাই দৌড়ে গিয়ে দেওয়ালে বেঁধে থাকা রড টেনে বের করতে থাকে। কমলা এসে জিবাকে আটকাতে গেলে জিবা তাকে এমন ভাবে মারে যে সে প্রায় অজ্ঞানী হয়ে যায়। রিমা ছাদ থেকে চিৎকার করে গার্ডকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো খবরই নেই। জিবা কোমলকে পশুর মতো মারতে থাকলে লানা আর অনু একটা দড়ির দুই প্রান্ত ধরে পেছন থেকে গিয়ে জিবার গলায় ধরে তাকে আটকে রাখে। নিকি প্রচুর রেগে সেই লোহার রড দিয়ে তার মাথায়, মুখে আর শরীরে ইচ্ছা মতো মারতে থাকে। মার খেতে খেতে জিবার অবস্থা নাজেহাল হয়ে গেলে রিমা চিৎকার করে সবাইকে থামতে বলে। সবাই সরে যেতেই জিবা পড়ে যায়। রিমা বলে, আমি এখনই গিয়ে গার্ডকে ডেকে আনছি। এমন অবস্থাতেও জিবা চিৎকার করে বলে, তোরা সবাই হলো বাজে মেয়ে, আর তোর না একটা মেয়ে আছে, আমি ওর সাথে খারাপ কাজ করব। ব্যাস, এই কথা শোনা মাত্রই রিমার মাথায় রক্ত উঠে যায়। সে ফিরে এসে জ্বলন্ত একটা কাঠ তুলে বলে, কি করবি? জিবা তবুও একই কথা বলতেই থাকলে রিমা রেগে তাকে সেই জ্বলন্ত তক্তা দিয়ে মারে। সাথে সাথেই জিবা আগুনের জ্বলতে জ্বলতে চিৎকার করতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি দেয়, যেন আগুনটা নিভে যায়। নিকি আর অনুর হুঁশ ফিরলে জুতো চাদর এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। সারা শহর তখন আতশবাজি ফুটিয়ে নতুন বছরের খুশি উদযাপনে ব্যস্ত। তখন এই 5 জন আতঙ্কে জিবার দিকে তাকিয়ে আছে। আগুন নিভে গেলেও জিবার কোনো নড়াচড়া না দেখে সবাই ভয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। লিনা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জিবা মারা গেছে। দেখা যায় জিবার সারা শরীর পুড়ে চামড়া প্রায় ঝলসে গেছে। তার শরীর থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। নিচে গাড়ির হর্নের শব্দ শুনে কোমল দৌড়ে গিয়ে দেখে ওয়ারেন এসেছে। ভয়ে সবাইকে ওয়ারেনের কথা বললে সবাই আরো ভয় পেয়ে যায়। গাড়িতে তখন গ্রেসির পাশে মিশ্রা মাতাল হয়ে বসে জিবাকেই কল দিচ্ছে। গার্ডকে দরজায় না দেখে ওয়ার্ডেন রেগে গেলে মিশ্রা হঠাৎ ছাদের দিকে তাকিয়ে বলে, ছাদে কি আগুন লেগেছে নাকি? এদিকে ছাদে জিবার ফোনে মিশ্রার কল দেখে রিমা কাঁপতে থাকে, কারণ জিবার সাথে মিশ্রার ছবি আছে আর মিশ্রা পুলিশের ড্রেস পরা। জিবার মা পুলিশ জেনে সবার ভয় এবার দ্বিগুণ হয়ে যায়। গ্রেসি রেগে মিশ্রাকে বলে, এরা নিশ্চয়ই ছাদে পার্টি করছে। তখনই গার্ড এসে দরজা খুলে দেয়। রিমা কান্না করতে করতে বলে, কেউ আসার আগে যেভাবেই হোক এখান থেকে কে সরাতে হবে। রিমাবাদের কারোরই সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা নেই, তাই সবাই রিমার কথা মতো চাদরে করে কোনো রকমে জিবার লাশ নিয়ে নিচে নামে। নিকি কান্না করতে করতে বলে, আমার তো ওর দিকে তাকাতে গিয়েও গা গুলিয়ে আসছে, এসব আমরা কি করেছি? রিমা জলদি জলদি পুরো সিঁড়ি পরিষ্কার করতে থাকে। গ্রেসি তখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রিমাকে দেখে তাকে ডাকলে রিমা ভয় পেয়ে যায়। এদিকে বাকি 4 জন জিবার লাশ টানতে টানতে নিয়ে জলদি অনুর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজার শব্দ শুনে মিশ্রা রেগে চিৎকার করতে করতে সেদিকে আসলে সবাই ভয়ে কাঁপতে থাকে। অনু বলে, যেভাবেই হোক লাশ লুকাতে হবে, না হলে আমরা ফেসে যাব। রিমা দ্রুত এসে মিশ্রাকে বোঝাতে থাকলে মিশ্রা বলে, তোমাদের সাহস কিভাবে হলো যে তোমরা ছাদে আগুন ধরিয়ে পার্টি করো? সব কটাকে আজ জেলে দিব। রুমের ভেতরে অনুর হঠাৎ ট্রাঙ্কের উপর নজর পড়তেই সে দ্রুত ট্রাঙ্ক খুলে দেয় আর বাকিরা লাশ কোন রকমে উঠিয়ে লাশ তাতে রাখে। অনু দরজা আটকাতেই যাবে, তখনই জিবা হঠাৎ হাত বাড়িয়ে অস্পষ্ট ভাষায় মা বলে ডাক দেয়। ততক্ষণে গ্রেসি দরজার বাইরে চলে আসলে রিমা থেকে কিছু বলার আগে মিশ্রা বলে, আমি গিয়ে ছাদের আগুন নিভিয়ে আসি। গ্রেসি রেগে অনুর রুমের দরজা ধাক্কাতেই থাকে। জিবা তখনও বের হওয়ার চেষ্টা করছে। আর কোনো উপায় না পেয়ে অনু বাক্সের ঢাকনা আটকে তার উপরেই বসে পড়ে মুখ চেপে কান্না করতে থাকে। ভেতর থেকে জিবা তার সর্বশক্তি দিয়ে ঢাকনা তোলার চেষ্টা করলে সবাই ভয়ে কাঁপতে থাকে। বাইরে থেকে গ্রেসি তখনও এক নাগাড়ে দরজা ধাক্কাতেই আছে। আর না পেরে নিকি দরজা খুলতেই গ্রেসি সবাইকে সরিয়ে ভেতরে ঢুকলে
অনু আয়ের দিকে ফিরে ভয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে থাকে। নিকি বলে অনুর বয়ফ্রেন্ড অনুর সাথে ব্রেকআপ করেছে। আবার নতুন ফ্ল্যাটে কিছু ছেলে এসে আমাদেরকে অনেক মারলে বাড়ির মালিক আমাদেরকে বের করে দিয়েছে। এই দেখেন সবার মুখে আঘাতের চিহ্ন। গ্রেসি রেগে বলে, যা বলবে তাই বিশ্বাস করব, তাই না? ছাদে আগুন জ্বালানোর কি দরকার ছিল? যাও সবাই গিয়ে যার যার রুমে ঘুমাও বলে অনেক হুমকি ধামকি দিয়ে চলে যায়। গ্রেসি যেতেই সবাই অনুকে জড়িয়ে ধরলে অনু প্রচুর ভয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে থাকে। মিশ্রা ছাদে গিয়ে আশপাশটা ভালো করে দেখে তেমন সন্দেহজনক কিছু না পেয়ে ঢুলতে ঢুলতে নেমে আসে। আসলে সেও অনেক ড্রিঙ্কস করেছে, তাই ঠিকমতো চলতেও পারছে না। রিমা বেশ সাহস নিয়ে ট্রাঙ্কের দরজা খুলতেই সবাই আটকে ওঠে, কারণ জিভা এবার সত্যি সত্যিই মারা গেছে। অনু ভয়ে এক কোনায় কাচুমুচু হয়ে বসে আছে। সে তখনও ঘোরের মধ্যে আছে যে এসব কি হলো। এই 5 জন আর কোনো উপায় না পেয়ে গাড়িতে করে লাশ নিয়ে গাড়ির ডিকি থেকে লাশটা কোনো মতে টেনে বের করে। সবাই মিলে ধরে বাড়িতে ছুঁড়ে ফেলে দেয়। গল্প চলে আসে বর্তমানে। হাকিম বৃষ্টিতে ভিজে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিশ্রার বাসায় আসলে মিশ্রা তার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে কান্না করতে করতে কাকুতি মিনতি করে বলে, দয়া করে একটাবার আমাকে আমার ছেলের সাথে দেখা করিয়ে দিন। মিশ্রা বলে, আমার কাছে সময় খুব কম, তাড়াতাড়ি বলো ওই মেয়েটা এখন কোথায়। গল্প চলে আসে অভিশপ্ত সেই রাতের বেশ কয়েকদিন পরে। অনু মনমরা হয়ে গাড়িতে বসে আছে। হোস্টেলের এক লোক গাড়ির দিকে দিয়ে অনু সব জিনিসপত্র গুছিয়ে রাখছে। লানা এসে কান্না করতে করতে অনুকে জিজ্ঞেস করে, তুই কেন যাচ্ছিস? অনু কান্না করতে করতে বলে, আমি তোমার মতো এতটা শক্ত না, আমি এখানে থাকলে সবার জন্য খারাপ হবে। লানা বলে, তোমার খেয়াল আমি রাখবো, তবুও তুমি যেও না প্লিজ। অনু বলে, ও আমাকে বাঁচতে দিবে না, দেখছো না আমার কি হাল বানিয়েছে। আমার এখান থেকে দূরে চলে যাওয়াই ভালো। রোজ রাতে আমি শুধু ওই রাতের ভয়ানক সব স্মৃতি দেখতে থাকি। আমি এখানে এভাবে আর থাকতে পারবো না, যেভাবেই হোক আমি এখান থেকে চলে যাব বলেই লানাকে জড়িয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে থাকে। তখনই গ্রেসি এসে বলে, যাওয়ার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরেই গ্রেসি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে অনু কিভাবে কান্না করতে দেখে গ্রেসি বলে, একজন মন ভেঙে চলে গেছে বলে নিজেকে কি শেষ করে দিবে নাকি? এখনো তোমার বয়স কম, এসব ভুলে নিজের লাইফে ফোকাস করো। কয়েকদিন গিয়ে বাসায় থাকো, মন ভালো হলে আবার চলে এসো। তোমার রুম সব সময় তোমার জন্যই থাকবে। রুমের কথা শুনতেই অনু কেন যেন বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ গাড়ির ডিকি খুলে অনুর লাগেজ পড়ে যায়। এত জোরের শব্দ শুনে গ্রেসি বেশ অবাক হয়ে বলে, ডিকি খুলে গেল কিভাবে? দাঁড়াও আমি দেখে আসছি বলেই নামতে গেলে অনু প্রচুর ঘাবড়ে বলে, এখানে থামলেন কেন? আমার ব্যাগ লাগবে না, আপনি শুধু গাড়ি চালান। গ্রেসি বলে, আরে এত ভয় কেন পাচ্ছ, আমি ব্যাগটা উঠিয়েই চলে আসবো বলেই বের হয়ে যায়। গাড়িতে একা বসে অনু ভয়ে কাঁপতে থাকে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে গ্রেসি ব্যাগের কাছে প্রায় পৌঁছে গেছে। আচমকাই লুকিং গ্লাসে জিভার পোড়া পচা গলা লাশ দেখতে পেয়ে ভয়ে কাঁপতে থাকে। জিভা বলে, এখনই ফিরে যা। ভয়ে অনু গাড়ি থেকে নেমে দৌড়ে উপরে হাইওয়ের পাশে চলে আসে। পেছন থেকে গ্রেসি চিৎকার করে ওনাকে ডেকে বলে, কোথায় যাচ্ছ? জলদি গাড়িতে ওঠো। তখনই হঠাৎ আশপাশ থেকে ভয়ানক শব্দ ভেসে আসলে অনু উদ্ভ্রান্তের মতো আশেপাশে তাকায়। পেছনের হাইওয়ে থেকে একের পর এক গাড়ি যাচ্ছে। অনু সেদিকে যেতে গেলেই জিভার বিভৎস আত্মা আচমকা তার পেছনে আসলে অনু ভয়ে সেদিকে তাকাতেই ভয়ে ছিটকে গিয়ে পড়ে। সাথে সাথেই দ্রুত গতিতে আসা এক ট্রাকে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। চোখের সামনে ভয়ানক এই দৃশ্য দেখে গ্রেসি হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। গল্প বর্তমানে আসে দেখা যায় অরুণ ঘুমন্ত মধুর পাশে বসে দেখছে জঙ্গলে দুজনের লাশ পাওয়া গেছে, যাদের দুইজনকেই নৃশংসভাবে খুন করা হয়েছে। ফোনের ব্যাটারি লো এর সাইন দেখালে সে ধীরে ধীরে উঠে ফোন চার্জে বসিয়ে দেয়। এদিকে মধু ঘুমিয়ে থাকলে তার দুই চোখের মনি অস্বাভাবিকভাবে নড়তে থাকে। অরুণ মোবাইলের চার্জ দিয়ে যেতেই যাবে তখনই হঠাৎ পেছনে আলো কাঁপতে থাকে। বিষয়টাকে পাত্তা না দিয়ে অরুণ বেডরুমের দিকে যেতে গেলেই জোরে বিদ্যুৎ চমকে ওঠে আর দমকা বাতাসে দরজা আপনা আপনি খুলে যায়। অরুণ দৌড়ে গিয়ে দরজা লাগাতেই আলো চলে আসে। সাথে সাথেই আবার আলো বন্ধ হয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। অরুণ রান্নাঘরে মোমবাতি জ্বালাতে আসলেই বেডরুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনে ধীরে ধীরে সেদিকে এগোতে থাকলে দেখে বেডরুমের দরজায় মধু ঘাড় বাঁকিয়ে কেমন ভাবে যেন দাঁড়িয়ে আছে। জলদি মোমটা পাশে রেখে মধুকে বলে, চল ঘুমিয়ে পড়বি, এখানে কেন এসেছিস? মধু কেমন অশরীরী এক কণ্ঠে বলে, তুই কে রে যে আমাকে জ্ঞান দিস? আমার সাথে সেদিন যখন অন্যায় হচ্ছিল তুই কোথায় ছিলি? অরুণ হঠাৎ বুঝে উঠতে পারে না মধু এমন কেন করছে। তাই মধুকে সামলাতে বলে, আমি যদি এখন পুলিশকে গিয়ে সব বলে দিই তাহলে তুমিই ফেসে যাবে। যাদেরকে তুমি খুন করেছো তাদের অবস্থা কি হয়েছে জানো, দেখেছো? মধু তাচ্ছিল্য করে বলে, নিজের দুর্বলতা লুকাতে এসব বলছিস তাই না, কাপুরুষ কোথাকার। অরুণের প্রচুর রাগ হয়ে গেলে সে মধুর গলা টিপে দেওয়ালের সাথে চেপে ধরলে মধুর শয়তানের মতো জোরে জোরে হাসতে থাকে। অরুণ নিজেকে সামলে মধুর মুখে আলতো করে হাত বাড়িয়ে বলে, কেন করছো এমন?
মধু হঠাৎই স্বাভাবিক হয়ে প্রচুর ভয়ে কান্না করতে করতে বলে, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো প্লিজ। অরুণ মধুকে শক্ত করে জড়িয়ে বলে, তুমি একটুও চিন্তা করো না, আমরা ডক্টর সোহানার সাথে যাব, সে আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। মধু অশরীরী কণ্ঠে বলে, ওখানে যাব না। অরুণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কোথায় যাবে? মধু বলে, হোস্টেলে যাব। অরুণ হতবাক হয়ে বলে, হোস্টেলে কেন? বাইরে জোরে বিদ্যুৎ চমকাতেই মেইন দরজা খুলে যায়। অরুণ সেদিকে তাকিয়ে মধুর দিকে তাকাতেই বিদ্যুৎ চমকানোর আলোতে দেখে মধুর চোখ রক্তের মতো লাল হয়ে আছে। সে ভয়ানক এক কণ্ঠে বলে, ওই তিনজন আমাকে হোস্টেলে বন্দি করে রেখেছে। মধুর ভয়ানক এই রূপ দেখে অরুণ ভয়ে পেছনে সরতে সরতে দেওয়ালে ঠেকে যায়। মধুর শয়তানের মতো গোঙাতে গোঙাতে হাওয়ার গতিতে তার সামনে আচমকা এসে দাঁড়াতেই অরুণ ভয়ে কেঁপে ওঠে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, সবাই এক এক করে হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে। তবে রিমার অবস্থা বেশ খারাপ, তাই তার জন্য নার্সিং এর সরলা থেকে যায়। গ্রেসি হোস্টেলের ওয়াচম্যানকে বলে, তাড়াতাড়ি সবাইকে হোস্টেল থেকে বের করো, বলো যে বাইরে বাস অপেক্ষা করছে। ওয়াচম্যান বলে, সবাই গেলেও উপরের ওই দিদিগুলো তো যাবে না, তাদের কি হবে? গ্রেসি বলে, ওদেরকে আমি দেখছি। বলেই উপরে উঠতে গেলে দেখে রিমা, কোমল আর লানা হোস্টেলের পেছনের গেটে দাঁড়িয়ে কি যেন করছে। রিমা সবাইকে বলে, অনেক হয়েছে, এভাবে ভয়ে ভয়ে আর বাঁচতে পারবো না, তাই আজ এই অভিশপ্ত হোস্টেল থেকে যেভাবেই হোক বের হব। বলেই এক পা বাড়ালে লানা বলে, আগে আমি যাব। বলেই বের হয়ে ধীরে ধীরে এগোতে থাকে। গ্রেসি উপর থেকে এসব দেখে চিৎকার করে লানাকে থামতে বলে, কিন্তু লানা আজ কারো কথা শুনবেই না। সে দৃঢ় মনে এগোতেই থাকে। হঠাৎ রিমার পেটে তীব্র ব্যথা হলে সে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। কোমল দ্রুত লানাকে ডাকলে রিমার এই অবস্থা দেখে সে দৌড়ে আসে। কোমল বলে, বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। রিনাকে কোন রকমের টেনে উপরে আনলে সরলা লানাকে বলে, জলদি একটা চাদর নিয়ে আসো। লানা চাদর আনতেই নেহা বলে, রিমার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, তাই ওকে কোল্ড কম্প্রেস এনে দিতে হবে, আমি এখনই গিয়ে আনছি। রিমার ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নেহা কোল্ড কম্প্রেস নিয়ে বের হতেই দেখে মধুর সিঁড়ির কাছে দাঁড়িয়ে উপরের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে, হাত পেছনের দিকে কুকরানো আর ঘাড় বাঁকা। তাকে দেখে কোনোভাবেই সুস্থ মনে হচ্ছে না। এমন অস্বাভাবিক আচরণ দেখে সরলা জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মধু ভয়ানক ভাবে কাঁপতে কাঁপতে প্রচুর রেগে সরলার দিকে তেড়ে এসে তাকে তুলে এক আছাড় দিয়ে ফেলে দেয়। নেহার চিৎকার শুনে রুমের ভিতরে সবাই বেশ ঘাবড়ে গেলে লানা কোমলকে বলে, তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। লানা বের হতে দেখে সরলা নিচে পড়ে আছে আর তার সামনেই মধু ভয়ানক ভাবে তাকিয়ে আছে। মধু তার দিকে তেড়ে আসতে দেখে লানা জোরে দৌড়াতে থাকে। লানা চিৎকার করে কোমলকে বলে, দরজা বন্ধ করে রাখো। কোমল দ্রুত দরজা বন্ধ করে দেয়। মধু গিয়ে লানার উপর হামলে পড়ে। লানা মেঝেতে পড়ে গেলেই মধু মানে জিভার অতৃপ্ত আত্মা তার প্রতিশোধ নিতে লানার পা ধরে টানতে টানতে সিঁড়ির কাছে আনে। এই সুযোগে সরলা নিচে নেমে গার্ডদেরকে ডেকে আনলে সবাই মিলে মধু থেকে লানাকে ছাড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভয়ানক এই শক্তির সাথে পেরে ওঠা কি এত সহজ? সব গার্ড মিলেও তাকে শান্ত করতে পারছে না দেখে লানা প্রচুর রেগে মধুর মাথায় অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে জোরে এক বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। সবাই মিলে কোন রকমে ধরে মধুকে তার রুমে এনে বেডের সাথে বেঁধে দেয়। গ্রেসি বলে, মধুর যে অবস্থা এখন একমাত্র সোহানাই আমাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু সোহানাকে কয়েকবার কল দিলেও সে রিসিভ করে না। গ্রেসি সরলার নাজুক অবস্থা দেখে গার্ডদেরকে দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয় আর গার্ডকে বলে দেয় তারা যেন হাসপাতালে পৌঁছেই রিমার জন্য কাউকে পাঠিয়ে দেয়। ওয়াচম্যানকে বলে, গিয়ে জেনারেটর অন করে দাও। এদিকে লানা হাকিমকে কল দিয়ে বলে, তুমি যেমন বলেছিলে মধু ফিরে এসেছে, খুবই হিংস্র আচরণ করছে, এখন আমরা কি করব? হাকিম বলে, বাকি বিষটুকু মধুকে খাইয়ে দাও, তাহলে জিভা মধুর শরীর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিবে, তখন আমি এসে জিভাকে আমার বশে নিব। হাকিমের কথা মতো লানা আর কোমল মধুকে বিষ খাইয়ে দিতে আসলে মধু তাদের কাছে কাকুতি মিনতি করে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কোমল বলে, আরে লানা কি করছো, জলদি ওকে খাইয়ে দাও। লানা আর কোমল মিলে জলদি বিষটা খাইয়েই চলে যায়। বিষটা মধুর গলা থেকে নামার সাথে সাথেই মধুর মনে হয় সে কালো পানির মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। মধু সেই কালো মাটি মেশানো পানির মধ্যে থেকে উঠে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। তখনই পিছন থেকে অশরীরী জিভা উঠে বলে, আমি তো সব স্বপ্ন দেখেছি। মধু হঠাৎই নিজেকে সেই অভিশপ্ত ঘটনার দিন ল্যাবের সামনে অনুভব করে। হঠাৎ নাকুল তার দুই সঙ্গীকে নিয়ে এসে অরুণকে মেরে বন্দি করে রাখছে আর নাকুল তাকে টেনে ল্যাবে নিয়ে গেছে। তার চোখের সামনেই তার সাথে অন্যায় হতে থাকে। জিভার আত্মা বলে, তুই শুধুই বদলা চাস, তাই না? সাথে সাথেই মধু নাকুলের চোখে চোখ রেখে তার গলায় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। সাথে সাথেই নাকুলের রক্ত গলিয়ে তার মুখের উপরে পড়ে। ভয়ানক এই দৃশ্য দেখে মধু কাঁপতে থাকে। জিভা আসলে তার দুর্বলতার কথা মনে করিয়ে পুরোপুরি তাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
করছে। জিবা বলে তুই লড়াই করা বাদ দে, আমার সাথে চল। মধু সেই কাদা মাখা পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশের রুমে রিমা তখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। লানা বলে আমি বাচ্চা মাথা দেখতে পাচ্ছি, তুমি দয়া করে আর একটু চেষ্টা করো। কিন্তু রিমা ক্লান্ত হয়ে পড়ে, যেন তার মধ্যে আর কোনো শক্তিই নেই। এদিকে গ্রেসি তখনও সব হাসপাতালে কল দিয়ে ডক্টর আনার চেষ্টা করছে। তখনই মিশ্রা প্রচুর রেগে এসে গ্রেসিকে জিজ্ঞেস করে, গত ডিসেম্বরে তুমি জিবাকে এই হোস্টেলে কাজে দিয়েছিলে তাই না? আর এখান থেকেই ওই মেয়েগুলোর সাথে জিবার পরিচয় হয়। ওরাই আমার ছেলেকে খুন করেছে। সেদিন তুমি ওদের গাড়ির চাবি দিয়েছিলে যেন ওরা লাশ সরাতে পারে। আমি নেশার ঘরে ওদের চাদরে মুড়িয়ে কিছু নিয়ে যেতে দেখেছি। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কিছু বলছিলে না, কারণ তুমি ভেবেছিলে নেশার ঘরে তো আমি আমার নিজের ঠিকানায় ভুলে যাই, তাহলে এসব কিভাবে মনে রাখবো? গ্রেসি বলে, দেখো আমি এসব কিছুই জানতাম না, শুধু এইটুকুই জানতাম যে জিবা হোস্টেলের পেছনের দিক থেকে আলো মেরে মেয়েদেরকে বিরক্ত করত। তবে বিষয়টা যে এত বেড়ে যাবে তা আমি বুঝতে পারিনি। মিশ্রা বলে, এই মেয়েরা তাদের বাবা মা এমনকি বসের সামনেও কোনো প্রতিবাদ করতে পারে না। আমার ছেলেকে পেয়ে তাকেই মেরে ফেলেছে। চিন্তা করা যায় এই মহিলা কত খারাপ। আসলে এমন মায়েদের অন্ধ ভালোবাসার কারণেই জিবা আর নাকুলের মতো নর পশু তৈরি হয়। রিমার এত খারাপ অবস্থা দেখে লানা প্রচুর টেনশনে বের হয়ে ডক্টরকে কল দিতে গেলে দেখে সামনে মিশ্রা দাঁড়ানো। মিশ্রাকে দেখে প্রচুর ঘাবড়ে গেলে মিশ্রা প্রচুর রাগ আর ঘৃণা নিয়ে বলে, আজ তোদের সবার খেল খতম হবে বলেই সোজা হেঁটে 333 নম্বর রুমে আসে, যেখানে মধুকে বেঁধে রাখা হয়েছে। মধু তখন বেডে অস্বাভাবিকভাবে কাঁপছে, রুমের সব জিনিস পড়ে ভেঙে যাচ্ছে। মিশ্রা দৌড়ে মধুর কাছে এসে জিবা জিবা বলে ডাকতে থাকে। মিশ্রার গাড়িতে হাকিমের জ্ঞান ফিরলে সে কোন রকমে কাশতে কাশতে তার বানানো সেই বিশেষ শেষ অংশটুকু মুখে ঢেলে দেয়। এরপর কোন রকমে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। গ্রেসি মিশ্রাকে ডাকতে উপরে উঠতেই নিচে কারো শব্দ শুনে তাকাতেই দেখে হাকিম আসছে। তাই সে রেগে নিচে নেমে এসে চার্জ লাইট দিয়ে বাড়ি মেরে হাকিমকে ফেলে দেয়। হাকিম আবারও উঠে সিঁড়িতে উঠতে লাগলে গ্রেসি তাকে আবারও বাড়ি মেরে ফেলে দেয়। তৃতীয়বার গ্রেসি তাকে মারতে গেলেই হাকিম তার সর্বশক্তি দিয়ে গ্রেসির গলা চেপে ধরলে গ্রেসিও তাকে জোরে মারতে যায়। আর তখনই দুজন পা পিছলে রেলিং এর পাশ দিয়ে একদম নিচে পড়ে। হাকিম সিঁড়ির উপরে পড়লেও গ্রেসি একদম নিচে গিয়ে পড়তেই মাথা ফেটে সেখানেই মারা যায়। এদিকে ওয়াচম্যান জেনারেটর সুইচ অন করতেই সুইচ বোর্ড জ্বলে যায়। তাই পুরো হোস্টেলের আলো আবার নিভে যায়। কিন্তু মধু আর রিমার রুমের আলো তখনও জ্বলছে। মিস্টার জিবাকে ডেকে বলে, দয়া করে ওই মেয়েকে ছেড়ে দে। জিবা তখন মধুকে বলে, লড়াই করা ছেড়ে দে, আমার সাথে চল। তোর কি মনে হয় সেদিন ওই ঘন জঙ্গলে তুই ওই নরপশুদের সাথে লড়াই করেছিস? ওই দিন আমি লড়েছি যেন ওরা তোকে না মারতে পারে। মধুর ধীরে ধীরে সব মনে পড়তে থাকে। একটু আগে জিবা তার উপর ভর করায় সে অরুণকে আছড়ে ফেলে দিয়ে চলে এসেছে। মধুর এবার অরুণের কথা মনে পড়ে যায়, যে সব সময় তার সাথেই ছিল, কখনো তাকে ছেড়ে যায়নি। জিবা তখনও এটাই বলছে, আমার সাথে চল। অরুণের কথা মনে পড়তেই মধু লড়াই করতে থাকে। এদিকে মিস্টার জিবাকে বলে, মধুকে ছেড়ে দে। এভাবেই চলতে থাকে মধুর লড়াই। ধীরে ধীরে মধু লড়াইতে জিতে যায়, কিন্তু হঠাৎই সে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। এমন কাঁপুনি দেখে মিশ্রা ভয় পেয়ে যায়। ভয়ে দৌড়ে দরজার কাছে যেতেই মধুর শরীর শূন্যে ভাসতে থাকে। সাথে সাথেই তার শরীর থেকে কালো একরাশ ধোঁয়া বের হয়ে পুরো দেয়াল কালো করে দরজা ভেঙে একদম সোজা গিয়ে হাকিমের শরীরে ভর করে। অর্থাৎ জিবার আত্মা এখন মধুর শরীর ছেড়ে হাকিমের শরীরে ভর করেছে। জিবার আত্মা যেতেই হাকিম একদম সোজা বুক টান টান করে দাঁড়ায়। এদিকে রিমা বহু কষ্টে ফুটফুটে এক মেয়ে সন্তানের জন্ম দেয়। নিচে ওয়াচম্যান জেনারেটর রুম থেকে বের হতেই সিঁড়ি থেকে হাকিমকে উঠতে দেখে তার পিছু করতেই হঠাৎ নিচে তাকিয়ে গ্রেসিকে পড়ে থাকতে দেখে তাকে হন্যে হয়ে ডাকতে থাকে। মধুর হুঁশ ফিরতে দেখে পুরো রুমে কালো হয়ে রং একদম চটে গেছে। ভয়ে ভয়ে চারিপাশে তাকিয়ে দেখে ভাঙা দরজার পাশেই মিশ্রা বসে আছে। তার কাছে গেলে লক্ষ্য করে দরজার তক্তা গলায় ঢুকে মিশ্রা সেখানেই মরে পড়ে আছে। ভয়ে ভয়ে তক্তাটা সরাতেই যাবে তখনই করিডর থেকে বাচ্চার কান্না শুনে হুমকে যায়। রিমা তার মেয়েকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। মধু কোন রকমের দেওয়াল ধরে রিমার রুমের সামনে এসে উকি দিতেই সবাইকে এত খুশি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। দরজার ফাঁকা দিয়ে মধুকে দেখে লানা জল দেখতে চাকু নিয়ে বের হয়ে তাকে মারতে আসলেই মধু কোন রকমের লানাকে আটকে বলে, আমার মধ্যের ওই শয়তান এখন নেই, সেই আমাকে দিয়ে সব করাচ্ছিল, দয়া করে আমাকে ছেড়ে দাও। লানা তবুও মধুর কথা বিশ্বাস না করে উল্টা তাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। মধু কান্না করতে করতে কাকুতি মিনতি করে শুধু একটা কথাই বলে, আমাকে একবার যেতে দাও, আমি আর কখনো ফিরে আসবো না। দূর থেকে কমল লানাকে বলে, ওকে দেখে বোঝাই যাচ্ছে ও সত্যি বলছে, ওকে যেতে দে। লানা বলে, ঠিক আছে, এখানে আর কোনোদিন ফিরে আসবে না বলেই ছেড়ে দেয়। মধু সিঁড়ি থেকে নামতেই যাবে তখনই দেখে হাকিম উঠে আসছে। সে ভয়ে দৌড়ে লানার পিছনে লুকালে লানা চাকু দেখিয়ে বলে, হাকিম তুমি এখান থেকে চলে যাও, আমাদেরকে তোমাকে আর দরকার নেই। তবুও হাকিম তাদের দিকে আসতেই থাকে। পেছন থেকে ওয়াচম্যান এসে হাকিমকে মারতে
গেলে হাকিম উল্টা তাকে আছড়ে একদম মেরেই ফেলে। লানা চাকু দিয়ে ভয় দেখালে জিবার আত্মা ভয়ানক কণ্ঠে বলে, বাজে মেয়েরা, যান বাঁচাতে চাইলে পালা। লানা আর কমল দৌড়ে রিমার রুমে গিয়ে দরজা বন্ধ করে ভয়ে ভয়ে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে। রিমা ভয়ে একদম চুপসে যায়। মধু ভয়ে ভয়ে জিবার দিকে তাকিয়ে থাকলে জিবা তার দিকে তাকিয়ে টিটকারির হাসি দিয়ে তাকে কিছু না বলেই রিমার রুমের দিকে যায়। দরজায় গিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এই সুযোগে মধু সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। জিবা এত জোরে দরজা ধাক্কায় যে দরজা ভেঙেই যায়। লামা আর কোমল রিমার সামনে ঢাল হয়ে দাঁড়ালেও কোনো লাভ হয় না। জিবা তাদেরকে এক আছাড় দিয়ে দুই দিকে ছিটকে ফেলে। মধু একটা কুড়াল নিয়ে দৌড়ে আসলে জিবা তার অদৃশ্য শক্তি দিয়ে তাকে ছিটকে ফেললে মাথায় অনেক জোরে আঘাত পেয়ে মধু অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে লানা হাকিমের পায়ে চাকু ঢুকিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। উল্টা জিবা লানার গলা চেপে শূন্যে তুলে তার অদৃশ্য শক্তি বলে রিমার বেড তার দিকে টানতে থাকে। রিমা ভয়ে চিৎকার করে কান্না করছে। এত চিল্লা পাল্লায় মধুর হুঁশ ফিরতেই সে আর এক মুহূর্ত দেরি না করে কুড়াল নিয়ে উঠে সোজা এসে হাকিমের গলায় এক কোপ বসিয়ে দেয়। সাথে সাথেই হাকিমের মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরেই জানালা থেকে সূর্যের মিষ্টি আলো ঢুকে অভিশপ্ত রাতের সব অন্ধকার শেষ করে নতুন এক সকাল আনে। অর্থাৎ ফাইনালি এদের সবার জীবন থেকে জিবার কালো ছায়া সরে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। মধু এক কোনায় চুপ করে বসে আছে। সোহানা রিমাকে জিজ্ঞেস করে, তোমরা শিওর যে এই হোস্টেল থেকে বের হওয়ার পর তোমরা সেফ হয়ে যাবে, তোমরা সেফ থাকবে? রিমা বলে, হ্যাঁ, সব সমস্যা শেষ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স সবাইকে নিয়ে চলে গেলে ইন্সপেক্টর এসে বলে, আমাদের তো অনেক কিছু জানতে হবে, ওদেরকে যেতে দিলেন কেন? সোহানা বলে, আমি এক কথা কতবার বলবো, আপনারা যে সিরিয়াল কিলারকে পাগলের মতো খুঁজছিলেন সে গত রাতে এই হোস্টেলে হামলা করে, আর যদি এরা ওকে না মারতো তাহলে সে এদেরকে মেরে ফেলতো। আর কয়েকদিন অপেক্ষা করেন, ওরা মানসিকভাবে সুস্থ হলে নিজেরাই আপনাকে বয়ান দিবে। পুলিশ যেতেই সোহানা মধুর পাশে এসে বলে, চলো এখন আমাদেরকে যেতে হবে। ফাইনালি সবাই এই অভিশপ্ত হোস্টেল থেকে মুক্ত। কেটে যায় একটা মাস। লানা, রিমা আর কোমল মিনি এবং রিমা ছোট মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। ফাইনালি সবাই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এদিকে মধু কোমায় থাকা অরুণের পাশে বসে বসে ঘুমাচ্ছে। হঠাৎই তার চোখ অস্বাভাবিকভাবে নড়তে থাকে। নাকুল আর বেলার আজ রিসিপশন পার্টি, কিন্তু নাকুল কেন যেন এত ভিড়ের মাঝে বারবার শুধু মধুকে দেখছে। কিছুক্ষণ পর পুলিশ নাকুলকে তার দুই ফ্রেন্ডের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আসলে বেলা রেগে বলে, নাকুল, তুমি ওই মধু আর ওর বয়ফ্রেন্ডের বিষয়ে কেন বলছো না? নাকুল বেলাকে চুপ করিয়ে বলে, দেখেন, সেদিন আমার বন্ধুরা আমাকে ডেকেছিল, কিন্তু আমার বাবা অসুস্থ ছিল তাই আমি যেতে পারিনি। পাশে বসা নাকুলের বাবা অবাক হয়ে তাকায় যে সে আবার কবে অসুস্থ ছিল। বেলা আর সহ্য করতে না পেরে বলে, ওই মধু আর ওর বয়ফ্রেন্ডই সব করেছে, কারণ ওরা মনে করে বলতে গিয়েও নিজেকে কোন রকমের সামলে বলে ওই মধু সবসময় নাকুলকে ফলো করত। নাকুল প্রচুর রেগে বেলাকে থামিয়ে সেখান থেকে চলে আসে। তার মানে এই নাকুল বেলাকে যে ভুং ভাং বুঝিয়েছে, বেলাও তাই বিশ্বাস করে বসে আছে। চোখে মুখে পানি দিয়ে নাকুল নিজেকে স্বাভাবিক করে চুপচাপ বসতেই হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের রিংটোনে বেচারা ভয়ে কেঁপে ওঠে। বেলা কল দিয়ে নাকুলকে নিচে নামতে বলে নাকুল উল্টা রেগে বলে, বলেছি না আমি ঠিক আছি, আমি আর নিচে নামবো না, তাই আমাকে আর কল দিবে না। নাকুল কল কেটে দরজার দিকে তাকাতেই দেখে মধুর মতো কেউ দাঁড়ানো। অন্ধকার থেকে সেই অশরীরী ধীরে ধীরে সামনে আসতেই দেখা যায় মধু সেদিনের সেই লাল পোশাক পরা, তার চোখের মনি পুরো কালো, দাঁতগুলো রক্তে রাঙানো, ঠোঁট এমন ভাবে ঝুলে আছে যে দেখতে কোনো ডাইনি থেকে কোনো অংশেই কম মনে হচ্ছে না। নিচের বেলা তখন তার বান্ধবীকে কান্না করে বলছে যে তার সাথে নাকুল এমন ব্যবহার কিভাবে করলো। তখনই হঠাৎ উপর থেকে নাকুল সোজা নিচে ডাইনিং টেবিলের উপর পড়ে, তার মুখের এক পাশ থেতলে সেখানেই মারা যায়। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক হয়ে নাকুলের লাশের দিকে তাকিয়ে থাকে। এটা যে নাকুল সেটা বুঝতে পেরে বেলা চিৎকার করে কান্না করতে থাকে। একটা মহিলা কণ্ঠ বলে, তোকে রক্ষা করার জন্য না ছিল কোনো বন্ধু, না কোনো সঙ্গী, আর না ছিল তোর কোনো মুখোশ, তুই ছিলি একদম একা, তুই আসলেই একটা কাপুরুষ, আর আমি সবটুকু বিষ পান করেও তোকে তোর পাপের সাজা দিতে এখনো এখানেই আছি। এসব কথা মনে মনে বলতে বলতেই মধু ভয়ানক এক দৃষ্টিতে তাকায়। তার মানে কি জিবার আত্মা সেদিন হাকিমের শরীর থেকে বের হয়ে মধুর শরীরে ঢুকে গিয়েছিল, আর সেই আত্মাই মধুর হয়ে নাকুলকে খুন করলো? নাকি এসবের পেছনে আছে অন্য কোনো আত্মার হাত? আর এই আত্মা যদি জিবারই হয়ে থাকে তাহলে কি এবার ওই তিনজনের মৃত্যুর পালা?
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।